ওরকম প্যাটার্নের হাত দিয়ে বানানো কাপড় আর বিশ্বে কোথাও ছিল না। তো সেখান থেকেই মসলিনের সুনামটা, মসলিন শব্দটা আসেনি, কারণ আমরা বাঙালিরা কোনো সময় মসলিন বলতাম না, ও আমরা সবসময় এটাকে মলমল বলতাম। মানে এত ডেলিকেট ছিল, হ্যাঁ, হুম, যে হুম। কয়েক গজ দূর থেকেও একজন গেলে ওই কাপড়টা নড়া শুরু করতো, এতই হালকা ছিল। তো গায়ের ছাপ হচ্ছে যে কাপড়ের যেই মোটিভ বা যেই চিহ্ন, সেগুলির ছাপ গায়ের উপরে পড়েছে, কিন্তু কোনো কাপড় দেখা যাচ্ছে না, কাপড়টি শুধু একটি সুতো দিয়ে আর কি আঁকা। তো আচ্ছা। তাহলে আমরা বুঝতেই পারছি যে এটা একটা খুবই মসৃণ একটি কাপড়, যেটার ভিতর দিয়ে শরীরটা দেখা যাচ্ছে। তো সেটা মানে আজকালের দামে মানে সেটা এক গজ হয়তো চলে আসতো প্রায়, এক গজ কিনতে গেলে তাহলে প্রায় 50,000 টাকা। তো মসলিনের একদম প্লেন, যেটা মসৃণ কোনো কাজ ছাড়া যে মসলিন ছিল, সেটার দাম সবচেয়ে এক্সপেন্সিভ চাইনিজ সিল্কের চেয়ে 26 গুণ বেশি ছিল। তো ব্রিটিশরা তো কোথাও লেখেনি যে আজকে আমি 1,000টা আঙ্গুল কেটেছি, কিন্তু ডাচ একজন, আচ্ছা। হ্যাঁ, উইলিয়াম বোল্ট, সে লিখেছে তার বইয়ের ভিতরে, হ্যাঁ, যে আঙ্গুল কাটা হয়েছে। গ্লোবালি আমি বলি যে প্রথম ব্র্যান্ড। প্রথম। কেন আমি প্রথম ব্র্যান্ড এই কারণে যে যদি মসলিন তুমি বলো, ওরকম কোনো জিনিস নেই, শুধু আমাদের না, মানবতারই একটা একটা ঐতিহ্য, সেটাকে আমরা ঠিক মানে মর্যাদাটা দিইনি। তো এটা একটা গল্প, যেটা কাপড়ের গল্প না, এটা আমাদের পরিচয় বলো, আমাদের ইতিহাস বলো, আমাদের দক্ষতা বলো, আমাদের চাষের কথা বলো, আমাদের তো ১ম থেকেই শুরু করি যে মসলিন অ্যা জিনিসটা কি? মানে এই ফ্যাব্রিকটার স্পেশালিটিটা কি? এবং why it's so special and talked about আমাদের হুম, এবং throughout the world বিভিন্ন জায়গাতেই। তো আপনি যদি নিশ্চয়ই। এখান থেকে শুরু করেন। নিশ্চয়ই। এখন ব্যাপারটা বুঝতে হবে যে আমাদের প্রাচীন ইতিহাসে মানুষ যখন নিজেকে কাপড় পরাতো, যেই কাপড়ই পরাতো বিভিন্ন জায়গায় এই বিশ্বের, তো তখন বলতে গেলে মোটামুটি ৪ ধরনের কাপড় ছিল। একটা ছিল উলেন কাপড়, যেটা শীতের দেশে তো ইউরোপের দিকেই থাকতো, এবং সেটা আমরা জানি যে কোথা থেকে উলটা বানানো হয়, আমি তার ভিতরে আর গেলাম না। আরেকটা ছিল যেটা মধ্যপ্রাচ্যে, সেটা হচ্ছে যে আম লিনেন যেটা বলে, সেটা একটা গাছের থেকে ফ্ল্যাক্স, সেটা থেকে লিনেনটা হয়, সেটা বেশ একটু ঠান্ডা জাতীয়, কারণ সেই ওইটা পরলে অত গরম লাগে না, সেরকম লিনেনটাও পছন্দের ছিল। আরেকটা ছিল যেটা, সেটা হচ্ছে পোকা থেকে, যেটা আমি বলবো যে আমাদের ফার ইস্ট, চায়না, সেদিক থেকে আসছে, সেটা সিল্ক, হ্যাঁ, আমরা রেশম যেটাকে বলি, সেটা ছিল। আর চতুর্থ যেটা কাপড়, সেটা হচ্ছে তুলো থেকে, হ্যাঁ। তো এখন এই ৪ টা বস্ত্র নিয়েই কথা আমাদের। এর ভিতরে পরে সিনথেটিক আসলো, উলের সাথে সিল্ক মিক্স করলো, আর এটা করলো, সেগুলিতে আমরা গেলাম না। হুম, এটা মনে রাখতে হবে যে এই ৪ টা দিয়ে মানুষ নিজের শরীরটাকে ঢাকতো। হুম? যে কোনো কারণে, ওইটা আবহাওয়া থেকে বাঁচাবার জন্যে, ওটা দেখতে ভালো লাগার জন্যে, ওইটা নিজেকে বোঝাবার জন্যে, যে কোনো কারণে হোক। এখন তার ভিতরে কিন্তু আ উল, তো বুঝতেই পারছো যে সেটা কিন্তু সব জায়গায় পরা যাবে না, হ্যাঁ? সিল্কও হয়তো সব জায়গায় পরা যাবে না। লিনেন সব জায়গায় হতো না। এখন যখন আমি বলবো এখানে ভাগ হয়ে গেছে, যেখান থেকে তুমি কথা বলছো আমেরিকা, সে ভাগটা পশ্চিম ভাগ যদি বলি, আর যেখান থেকে মসলিনের গল্পটা শুরু হয়েছে, হ্যাঁ, সেটা যদি আমি বলি যে পূর্ব দিক থেকে, তো তাহলে এই ভাগের ভিতরে পশ্চিমা জাতিরা কিন্তু কোনো সময় দেখেনি এই ধরনের জিনিস, যেটা কিন্তু মোটাও হতে পারে, পাতলাও হতে পারে, যেটা আবার হাতেও বানানো যেতে পারে, যেটা কিন্তু প্রোডাকশনের ভিতরে যেই যতটুকু প্রয়োজন, সেটা অনেকও বানাতে পারি, কমও বানাতে পারি। তো এই ধরনের জিনিস যেটা এত ভার্সেটাইল, যেটা এত প্রয়োজনীয়, এটা কিন্তু তারা দেখেছে যখন প্রথম ধরো আলেকজান্ডারের সময় যখন আসলো। তো আলেকজান্ডার তো আমাদের আসলো ৩৩৩ বিসি, এমন আমার কিন্তু দুটো জায়গায় হয়তো ভুল হতে পারে, আগে থেকে ক্ষমা চেয়ে নিই। এক তো আমার বাংলা খুব দুর্বল, আর আরেকটা হচ্ছে যে আমার হয়তো সব কিছু যে একদম পট করে মনে থাকবে সেটা না, হয়তো আরেকজন অবশ্যই। বলবে যে না এটা ৩৩২, কিন্তু সেটা নিয়ে হ্যাঁ, আমরা কথা বলছি না, আমরা হ্যাঁ, একটা হ্যাঁ। আনুমানিক
গল্পটাকে সাজানোর জন্যে, বোঝার জন্যে আমরা যে কথাগুলি বলছি সেটাতে হুম, আমি বলছি। তারা যখন দেখলো যে এই ধরনের জিনিস, তারা কিন্তু প্রথমে বুঝতেই পারল না যে এটা জিনিসটাই কি? এটা এই এত সাদা তুলোর মতন, যার জন্য প্রথম ছবিগুলোর ভিতরে তারা ওই ভেড়া এগুলিকে দেখালো যে গাছে হচ্ছে এবং সেই গাছ থেকে তুলোটা আসছে। হুম। তো এটাকে ওরা প্রথম সাজানো হলো যে এই একটা নতুন বস্ত্র পাওয়া যাচ্ছে। কিন্তু তারই সাথে এটা দেখে গেল ওরা যে এখানে এত গরমের দেশ, এখানে যেখানে এত এই যে আমাদের যে তাপমাত্রা এত উঁচু চলে যায়, হ্যাঁ? সেখানে কিন্তু মানুষজন তো যারা মানে রাজকীয় যারা আছে তারা যে কাপড়টা পরছে সেটা তো কিন্তু একদম ভিন্ন। এবং এই যে এত মিহিন মসৃণ এক ধরনের কাপড় পরে যাচ্ছে, এটা তাদের কাছে অবাক লাগলো, কারণ এত মিহিন মসৃণ আর কোনো বস্ত্রতেই ছিল না। তো সেখান থেকেই মসলিনের সুনামটা, মসলিন শব্দটা আসেনি, কারণ আমরা বাঙালিরা কোনো সময় মসলিন বলতাম না, ও আচ্ছা। আমরা সবসময় এটাকে মলমল বলতাম। মসলিন হচ্ছে একটা ইংরেজি শব্দ এবং বলতে গেলে একটা পশ্চিমা শব্দ। হ্যাঁ, কারণ সেটা তো সেই মার্কো পোলো থেকে 1400 সালের দিকে চলে আসছে, সে তো একটা জায়গা থেকে দেখে এটা করেছে। এই যে এই মিহিন মসৃণ হালকা এই জিনিসটা দেখতে এত সুন্দর ছিল তাদের কাছে, হ্যাঁ, যে তখন এই ধরনের রূপকথার মতন এক একটা আমি এখন ইংরেজিতেই বলবো ডিসক্রিপশন চলে আসলো, ওভেন উইন্ড, মানে বাতাসের বানানো, হ্যাঁ। পরে এডওয়ার্ড বেইনস ইংলিশে যেটা বললো দ্য ওয়ার্ক অফ ফেরিজ, হ্যাঁ, আহ, তাদের হাতে এটা বানানো। কেউ কেউ বললো যে এটা পানির তলে যে মারমেইডস, হ্যাঁ, আহ, মৎস্যকুমারী যারা, তাদের বানানো। কারণ এটা কারণ মানুষের হাতে যে হতে পারবে এটা সম্ভব ছিল না তাদের জন্যে। তো এই জিনিসটা ওরা আমাদের এই জগতে আসতে আসতে এত উঁচু মাত্রায় এটা তৈরি হচ্ছিল, হ্যাঁ, যে সেটা প্রথম অবস্থায় মানুষকে তার প্রেমের ভিতরে ফেলে দিয়েছিল, তার আচ্ছা, জালের ভিতরে ধরে ফেলেছিল। এর থেকে এটা কিন্তু সুনামটা আর যায়নি। আচ্ছা। আমি এখন একটা কোয়েশ্চেন। এটা আমি শুনছি, আমি জানি না কতটুকু কারেক্ট। এই মসলিন নামটার এটিমোলজি এটা কি আসলে ওয়েস্টার্নাররা এটার সাথে পরিচিত হইছে মজুল থেকে, সেখান থেকে মসলিন, আসলে কি এটা ট্রু এই গল্পটা? এটা বলা যায় যে এটাই ধরা হয় যে সত্যি আচ্ছা, কথাটা। কারণ যখন আমাদের এই জগৎ থেকে যখন আম ভারত থেকে সেই সময় ভারতের যে গল্পটা বলছি আরকি, মানে তার হুম, ভিতরে তো বেঙ্গলও বলতে হয়, চলে আসছে। এখান থেকে যখন জিনিসপত্র যেত, তো তখন কিন্তু সবচেয়ে বড় ব্যবসায়ী যারা ছিল তারা আরব ছিল। এবং আমাদের মনে রাখতে হবে আরবরাই কিন্তু প্রথম বঙ্গোসাগরে জাহাজ নিয়ে এসেছে। আমরা বাঙালিরা কিন্তু সবসময় নদীমাতৃক ছিলাম। আমরা কিন্তু কোনো সময় সমুদ্রে যেতাম না। কারণ ওইটা কালাপানি বলা হতো। ওখানে কিন্তু আমাদের দক্ষতা ছিল না। আরবদের ছিল। এবং আমি আরেকটু অন্যভাবেও বলি যে যখন মসলিনের গল্পটার ভিতরে দেখছি, তখন আ অনেক সময় যে বইগুলো বা যেই তথ্যটা আছে, বাঙালি হিসাবে সবচেয়ে কম আছে। আচ্ছা। আমাদের যেটা আজকে যে কাজটা তুমি করছো সেটা খুব ভালো কাজ এদিক থেকে যে তুমি ডকুমেন্টেশন করছো, হুম, তুমি প্রশ্ন করছো। এটা হয়তো 50 বছর পরেও কেউ যদি চায় হয়তো পাবে কোথায় না কোথায় খুঁজে, হ্যাঁ। কিন্তু আমরা যদি আমাদের বাংলাদেশে গিয়ে আমরা যদি 500 বছর আগের কোনো বই, লেখা বই যদি আমরা চেষ্টা করি যে এটা কিভাবে হয়েছে এই জিনিসগুলো জানতে, আমরা পাই না। কারণ আমাদের যেই আম আমাদের যেই ধরনের ব্যবহার, আমাদের যে কালচার, তার ভিতরে লিখিত বা অ্যানালিটিক্যাল জিনিসটা কম ছিল। তার ভিতরে রূপকথা, তার ভিতরে একজন একজনের সাথে আড্ডা দেয়া, একজন একজনের সাথে মানে কবিতা লেখা, একজন একজনের সম্বন্ধে, হ্যাঁ, উঁচু খুব সুন্দরভাবে কিছু বলা। এটা আমাদের চর্চা ছিল। একে আমি দোষ দিই না। একে আমি দোষ দিই না। এটা খুব ভালো জিনিস, কারণ এতে একটি সংসার, একটি পরিবেশ, একটি আম বলতে গেলে একটি কমিউনিটি কিন্তু খুব ভালো শক্তিশালী হয়। কিন্তু এতে যেটা হয় যে আমাদের দক্ষতাটা একজন থেকে আরেকজনের কাছে যায় না। কারণ আমরা যখন পর্যন্ত না বলবো যে আম এই ইয়ে ধরো তাঁত বা এই শিল্পটা ঠিক কিভাবে করা হচ্ছে, আমরা শুধু মুখের কথায় যদি রেখে দিই, তো তাহলে আমাদের এই চর্চাটা কিন্তু পরের বংশের কাছে কঠিন হয়ে যায় যাওয়া। কিন্তু ইংরেজরা
এবং তাদের আগে যারা ডাচ তাদেরও আগে, যারা পর্তুগিজ এবং তাদেরও আগে যারা আরব ছিল, তারা কিন্তু এটা খুব সুন্দরভাবে ধরে রেখেছিল। তারা কিন্তু লিখত এবং আরবদের যেসব আহ, ধরো ইসের সমুদ্রের যেই ম্যাপগুলো আছে, তারা যে ম্যাপগুলো আছে বা আরবদের যেই এক্সামিনেশন আছে, আম, এটাও বলতে যাই যে একটু আগায় যাচ্ছি গল্প নিয়ে, যে শব্দ কটন যেটা আমরা বলি, এটা তো হুম, আরব শব্দ, হোতান সেটা থেকে যে এসেছে। এই কটনের যে নামগুলো আছে সেগুলি আরব শব্দ থেকে এসেছে। তারা এইসব লিখিত রেখেছিল। তো তারা যে ব্যবসাটা করতো ইরাকের মোসুল শহরের মাঝে দিয়ে, সেখানে যখন ওই 1400 সালের দিকে 1412 এরকম মার্কো পোলো এসেছিল, তখন সে এটাকে দেখে বলেছিল যে এই এই যে কাপড়টা, এটা মাসলিন হিসাবে সে পরিচয় দিল এবং এই শব্দটা খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে উঠল। এবং ফ্রেঞ্চে এটাকে মুজলিন, হ্যাঁ, ইংলিশে মাসলিন, চাইনিজে আর অবশ্য আরেকটা শব্দ ছিল, টার্কিশেও আরেকটা শব্দ ছিল তুর্কিতে। কিন্তু সেখান থেকেই এটা হলো। কেন এটা হলো? আমাদের তখনই কিন্তু সেই সময় এই 1400 1500 1600 সাল থেকে আমাদের কিন্তু পশ্চিমা দিকেই যেই আহ, লোকজন যারা আসলো, তাদেরই হাতে গল্পটা ছিল এবং এই গল্পটা সেখান থেকেই আর কি শক্তিশালী হয়ে পড়লো। তো মোসল শহর থেকে এটার নাম আসলো। কিন্তু বাঙালিকে যদি বলতা তুমি 1600 সালে বা তারও আগে যে আমাকে মসলিন দাও, সে চিনবে না, তাকে আচ্ছা, মলমল আচ্ছা। বলতে হতো। মালমাল। আচ্ছা। আর আপনি শুরুতে যখন বললেন যে ওয়েস্টার্নাররা যখন এই কাপড়টার সাথে পরিচয় হলো, এই কাপড়টার আ যে লেটস সে আমি যদি বলি, আপনি কিছু, কিছু অ্যাডজেক্টিভ ইউস করলেন যে এটা খুব নিশ্চয়ই। নরম ছিল, এটা খুবই ফাইন একটা ক্লোথস। তো আমি যদি একটু একটা কন্ট্রাস্ট তৈরি করতে চাই যে এই অ্যাডজেক্টিভ গুলার আসলে স্পেসিফিকেশন কি? মানে এটার মসৃণ বা এটা খুব ফাইন কম্পেয়ার টু হোয়াট? মানে আমি যদি কম্পেয়ার টু ওই হুম। সময় তো হয়তো সিল্ক ছিল, চাইনিজ সিল্ক নিশ্চয়ই, অথবা আপনি নিশ্চয়ই, বললেন ফ্ল্যাক্স থেকে লেনিন। নিশ্চয়ই। উল তো একদম অন্যরকম সেটা বাদই মানে দিলাম। কিসের সাথে তুলনা করছি? কিসের সাথে তুলনা করে এটাকে এত পছন্দ করলো আসলে ওয়েস্টার্নাররা? ওদের কাছে এত ভাল লাগলো? এখন তুলো বিষয়টা হচ্ছে যে এটা প্রায় 50 মিলিয়ন পুরনো একটা গাছ। হ্যাঁ? আচ্ছা। এবং এটার কিন্তু সম্পর্ক খুব কাছাকাছি আছে ঢ্যাঁড়স গাছের সাথে। যার ও জন্যে কিন্তু তুলোর পাতা এবং ঢ্যাঁড়স গাছের পাতা খুব কাছাকাছি। কিন্তু আচ্ছা, একটি আচ্ছা। ধারা আস্তে, আস্তে তুলোর দিকে চলে গেল। হ্যাঁ? এখন এইজন্য এটা বলা যায় না যে আমরাই ১ম তুলোর গাছ। তুলোর গাছ কিন্তু ইন্দাসের কাছেও পাওয়া গেছে। হুম, মহেঞ্জোদারোর ওখানে প্রায় সেটা ২৫০০ বছর আগে খ্রিস্টাব্দের। পেরুতে, মেক্সিকোতে সেখানেও ছিল ইচকাতেল হিসাবে যেটা জানে, সেটা প্রায় ৪০০০ বছর আগে। আর আমাদের এই যে এই বিশ্বে, আমাদের ভারত এই মহাদেশের এখানে যে তুলোটা ছিল, এটার প্রথম গল্পগুলো প্রায় ১৫০০ থেকে ২০০০ বছর আগে খ্রিস্টাব্দের। হ্যাঁ? কিন্তু খুবই তাড়াতাড়ি যেখানে পেরু বা মেক্সিকো বা বলতে গেলে এই যে এইদিকে ইন্দাসের দিকেও যদি বলি, ওরা যেই পর্যায়ে ছিল এবং সেটা থেকে যতটুকু উপরে যাবে, এই ভারতবর্ষে কিন্তু অনেক তাড়াতাড়ি এটা এগিয়ে গেল। আমার মনে হয় চাহিদাটা ছিল, আমার মনে হয় সেই দক্ষতাটা ছিল, আমার মনে হয় সেই আবহাওয়াটা ছিল, হ্যাঁ? যে যার জন্যে এই কারণে এখানে তুলোর যেই বানানো আ যেই বস্ত্রটি, সেটা কিন্তু অনেক দূর চলে আগিয়ে গেল। হুম? এখন এর সাথে বুঝে নিতে হবে যে অনেক তুলো ছিল, অনেক কাপড় বানানো হতো। মসলিনটা কিন্তু খুবই অল্প ছিল। ইভেন লেস দ্যান 1%, হ্যাঁ? আচ্ছা। যে ১০০ ভাগের ১ ভাগেরও কম ছিল মসলিন। এটা আমি একটা পাহাড় হিসেবে যদি বলি, তো তাহলে যেটা ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র হিসেবে তুমি বুঝবেই যে পিরামিড যদি বলি, তো হুম, পিরামিডের বেসটা খুব চড়া ছিল এবং একদম বেসের তলায় ছিল সবচেয়ে মোটা কাপড় যেটা, সেটা ছিল কাফনের কাপড়। হ্যাঁ? মানুষজনকে যে কাফন দেওয়ার জন্য যে কাপড়টি। তার উপরে ছিল যারা আর কি কর্মী ছিল তাদের জন্যে, হ্যাঁ? যারা গৃহে কাজ করত, যারা মাঠে কাজ করত তাদের জন্যে। তার উপরে ছিল যারা আর কি গার্ড, তাদের সেন্ট্রি, তাদের যে কাজের ছিল। তার উপরে ছিল যারা ঘোড়া চালাতো, এরকম তাদের কাপড়। এই মাঝে দিয়ে ধরো এই যে এই আমাদের একটা পরিচিত শব্দ, এই যে গামছা আমরা যেটা হুম, বলি, হুম, হুম? হুম। সেটারও কাপড় ছিল। ওইটা তো আসছে ওই শব্দটা গা মোছা থেকে। হ্যাঁ? গা মোছা থেকে গামছা হয়ে গেল। তো এরকমভাবে
একেবারে উপরে, পাহাড়ের একেবারে উপরে, মানে এভারেস্টের উপরে ছিল মসলিন কাপড়টি। তো সেটা কেন? যে ওইটার তুলনা তাহলে, ওইটার তুলনা নিচের যত তুলো মানে বস্ত্রগুলো ছিল তার সাথে তুলনা করলে এটা একদম আলাদা ছিল। এখন এখানে আলাদা হওয়ার কারণগুলো আমরা পরে আসবো হয়তো, যে ওইটার তুলোটাই আলাদা ছিল, গাছটি আলাদা ছিল, বানাবার পদ্ধতি আলাদা ছিল, হ্যাঁ, এবং খুব অল্প লোকে এই পদ্ধতিটা বানাতে, এটা বানাতে পারত। এখানে বলতে গেলে যদি একটি আজকালের দিনের একটা মানে উদাহরণ দিই, যে গাড়ি তো সবাই বানাচ্ছে। হুম, এখন কথার কথা বলছি, গাড়ি বানাচ্ছে অনেকে, কিন্তু রোলস রয়েস কয়টা আর হয়? হ্যাঁ, হুম, তো রোলস রয়েসও তো একটি গাড়ি, কিন্তু সেটার নাম হয়তো সবাই বুঝবে যে এটা একটা লাক্সারি ব্র্যান্ড। হুম, হ্যাঁ, এটাও গাড়ি, এটারও চার চাক্কা। আর মানে ধরো আরেকটা যে কোনো, আমি যদি বলি গাড়ির নাম ফিয়েট বলি বা ইয়ে বলি, ভক্সল বলি, সেগুলোরও চার চাক্কা। কিন্তু মানুষ তখনই বুঝে যাবে এটার ভিতরে ঢুকলেই যে এটা আমি একটা আলাদা জগতে আসলাম। ঠিক সেইভাবে এই কাপড়টা পরলেই মানুষ বলতো যে এটা কিন্তু আলাদা জিনিস। এরকম একটা ভালো আম, মানে একটা ভালো যদি পারফিউম হয়, সেটাও আমরা বুঝি যে এটা একটা হুম, চিপ না খারাপ। আমরা যদি একটা খাদ্য দেখি, এই খাদ্যটা সবচেয়ে ভালো। আম তো বহু ধরনের আছে, কিন্তু কিছু আম আমরা বলবো যে বাহ, এটাই না আসল আম। এটা কিন্তু একদিনে না, এটা তো ৩-৪ হাজার বছরের ভিতরে, হ্যাঁ, এরকমভাবে হয়ে উঠেছে। হুম, উঠতে উঠতে যখন পশ্চিমারা আসছে, ততক্ষণে কিন্তু ধরো প্রথম আলেকজান্ডারের সময় ৩০০, এরকম ৩৩০ এই ধরনের সময়, তারপরে যে রোমানদের সময় যখন আসলো, হ্যাঁ, ৬০০ শতাব্দীর দিকে, এরপরে তো ইয়ে চলে আসলো, এই যে আরবরা চলে আসলো যখন, হ্যাঁ, এইট হুম, সেঞ্চুরি হলো। এই ততক্ষণে কিন্তু এটা একদম পাকা হয়ে গেল যে এটা, এই বস্ত্রটাকে আমরা যাকেই দেখাই তারই তারই এটা চাহিদা আছে, এবং এটাতে আমরা যেই দাম চাই সেই দামই আমরা পাচ্ছি। তো যখন একটা জিনিসের শুধু আর্টিস্টিক ভ্যালু না, আর্ট তো অনেকে করে, কিন্তু হুম, হুম, আর্টের যখন কমার্শিয়াল ভ্যালুটা চলে আসে, এই তখনই চাহিদাটা হয়ে যায়। মানে আমরা তো একটা যে কোনো একটা জিনিস আমরা রং করতে পারি, কিন্তু তার কমার্শিয়াল ভ্যালুটাও যখন চলে আসছে, হুম, হুম। এটা কিন্তু তখন আর থামানো যায় না। আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ। আপনি এখন হ্যাঁ, বিভিন্ন বিভিন্ন ক্যারেক্টারিস্টিক তো আছেই। আমরা হয়তো আসবো এটাতে, যে কাউন্ট যেটাকে বলে, হ্যাঁ, বা হ্যাঁ, এটার বিভিন্ন বানানোর পদ্ধতি যে কী ছিল, এটার নকশা, হ্যাঁ, এটা কী ছিল? কিছুটা আমি বলবো, হয়তো আমার বই যেটা আছে সেটার ভিতরে হয়তো আমি এক জায়গায় বলেছি, যে আমি কিন্তু ১ম এ ২০১৩ শেষে শুনলাম, ২০১৪ দিকে আমি যখন এটা নিয়ে কাজ শুরু করলাম, আমার কাছে তেমন কিছুই মনে হয়নি মসলিনটা। আমি একটা সাদা কাপড়, এটা নিয়ে এত কবিতা, এত কথা, আম এত গল্প কিসের, আমি কিন্তু কনভিন্সড হইনি। হুম, আমার হুম, মনে হয় ২০১৫ র দিকে, ২০১৫ আ জুন না মে মাস এরকম সময় আমি একটা বাসায় গেলাম। তাদের কাছে ব্যক্তিগত একটা কালেকশন ছিল মসলিনের। ২০ না ২২ টা পিস ছিল। তারা মুর্শিদাবাদের নওয়াব ফ্যামিলির ছিল। তো তারা রেখে দিয়েছিল। তখন আমি যখন ওই কাপড়টাকে নিলাম হাতে, এর আগে আমি ধরেছিলাম। কিন্তু ওটা ধরার পরে আমার কাছে মনে হলো যে এটা একটা আলাদা জগৎ, একটা আলাদা জিনিস। ওইটা হাতের উপরে যখন পড়েছিল, চোখ বন্ধ করলে মনে হয় না যে কিছুই আছে হাতের উপরে। ওইটা হ্যাঁ? কখন ওইটা কিরকম সময় বানানো ওই কাপড়টা যেটা আপনি ধরেছিলেন? ওটা কি মোগলদের ওইটা প্রায় আমলে না ২০০ তারও আগে? আচ্ছা, না, না, না। মুঘলদের আমলের ঠিক পরপরই। আচ্ছা, হ্যাঁ? ব্রিটিশ আ আমলে। ব্রিটিশ আমলের মানে শুরুর দিকে, ১৭০০ সালের দিকে এরকম আচ্ছা। আরকি। হ্যাঁ? ১৭০০ হয়তো ৮০-৮০ এরকম হবে। তো সেইটা ধরার পরে, এবং ওইটার কয়েকটা থান ছিল। আর ওইটার আমি আলোর নিচে, রাত ছিল তো আমি একটা ল্যাম্পের আলোতে, স্টাডি ল্যাম্পের আলোতে দেখছিলাম। ওইটার যে চকচকটা ছিল, ওটার যে আ সাদা রংটাও ছিল, ওটার যে বুননটা ছিল, ওইটার দিকে তুমি অনেকক্ষণ তাকিয়ে থাকতে পারবা। কিন্তু তুমি হয়তো সারাক্ষণ চিন্তা করবা যে এটা আমি কি আসলে দেখছি না দেখছি না। এত হালকা, হাতে বানানো, এই সুতো দিয়ে এই কাপড়টি কেমনে করে হলো? এই প্রশ্নটা কিন্তু মানুষের মনের ভিতর থেকেই যায়। তো একটা মানে আ আমরা ১ম রংধনু দেখার মতন যেরকম হয় আরকি। আচ্ছা। ১ম বার যে এটা কি জিনিস আকাশে? হ্যাঁ। ওরকম আরকি, এটা কি জিনিস আমার হাতের উপরে। আপনার রিসার্চ এ কি
এরকম আগের কোনো স্যাম্পল বাংলাদেশে কোথাও আপনি পেয়েছেন? যে বাংলাদেশের কেউ চাইলে ধরে দেখতে পারবে কোনো মিউজিয়ামে বা এরকম কোনো জায়গায়? হয়তো ২০০-৩০০ বছর বা তারও আগের কোনো একটা স্যাম্পল মসলিনের। এখন ব্যাপারটা হচ্ছে কি যে আমাদের বাংলাদেশে বিভিন্ন কারণে, হ্যাঁ, বিভিন্ন কারণে আমাদের মসলিনটিকে খুব বেশি ভালোভাবে এটার গল্পটাও বলা হয়নি, এটাকে রাখাও হয়নি। হয়তো একটা কারণ হতে পারে যে আমাদের যেই আবহাওয়া, হ্যাঁ, তার ভিতরে কাপড় রাখা বা ঠিকভাবে রাখা সেটাও হয়তো সম্ভব ছিল না। ২ নম্বর হচ্ছে যে হয়তো এরকমও আছে যে যেই দেশে জিনিসটা বানানো হচ্ছে সে দেশে হয়তো তার দামটাও দাম ওরকমভাবে আর কি আলাদাভাবে চিন্তা করা হয়নি। এটা ২ নম্বর। ৩ নম্বর আমার যেটা মনে হয় যে আমাদের দেশও ভাগ হয়েছিল কয়েকবার, হ্যাঁ? সেই ব্রিটিশ আমল, সেই পার্টিশন, তারপরে আবার পাকিস্তান থেকে। এর ভিতরেও নানা হাতে নানা দিকে চলে গেছে। তবে এইসব কথার ভিতরে আমার কাছে যেটা সবচেয়ে খারাপ লেগেছিল হয়তো, সেটা হচ্ছে যে আমরা গল্পটাকে কিভাবে হারালাম। মানে বস্ত্র তো হারাতে পারি, হ্যাঁ, একটা জিনিস চলে গেল হাত থেকে, এটা কিন্তু গল্পটাও হারিয়ে ফেললাম কেন? যে যখন আমি ২০১৪ সালের শুরুর দিকে আমি চেষ্টা করলাম এটা সম্বন্ধে জানার জন্যে, তখন দেখলাম যে যেসব লেখা হয়েছে সেগুলি ঘুরে ফিরে একই কথাই। মানে সেই আলাদা তুলোর গাছ একটু বেশি আর কম ছিল, আলাদা তুলোর গাছ ছিল এবং এটা খুব সূক্ষ্ম ছিল এবং এটাকে বানানো হতো এবং তারপরে তাঁতি দেয়, এটা এটা দিয়ে বানায়, তারপরে কিছুটা জামদানি এখনও হয়। ঘুরে ফিরে এগুলি ছিল, কিন্তু আমাদের এইটা যে বিশ্বের এত শক্তিশালী একটি মানে ঐতিহ্য এবং এটা শুধু আমাদের না, মানবতারই একটা একটা ঐতিহ্য, সেটাকে আমরা ঠিক মানে মর্যাদাটা দিইনি। এবং তারই সাথে ওই যে বললাম যে লেখার ব্যাপারে আমাদের একটা কৌতূহল কী জানি একটা আছে, যে কারণে আমরা এটা গল্পটাকে গল্পটাকেও হারিয়ে ফেলেছিলাম। আমাদের গল্পটা ভারত বলছিল, আমাদের গল্পটা ইংরেজরা বলছিল। মসলিনের উপরে একটিই বই ছিল, সেই বইটি ভিক্টোরিয়ান অ্যালবার্ট মিউজিয়ামের। ভদ্রমহিলা, খুব ভালো ভদ্রমহিলা, সুন্দর একটা বই লিখেছে। বাংলাদেশে কোনো কথা নেই সেখানে। তা আমি তাকে জিজ্ঞাসা করলাম, ডক্টর সোনিয়াকে, যে এত কিছু লেখা হয়েছে কিন্তু বাংলাদেশে কথা নেই। বললো যে ওখানে তো কিছুই নেই। তাই বললাম তাতে তো হয় না। একটি গল্প যখন বলতে হবে, যদি সেটা যদি কারো সম্বন্ধে হয়, হ্যাঁ, তো তাহলে তো সেই জায়গায় যাওয়া উচিত। সিল্কের গল্প বললে তো চায়নায় যেতেই হবে, ওখানে হুম। থাকুক আর না থাকুক। তো সেরকম আমাদের আমাদের এই মসলিনের সম্বন্ধে বলার সময় তো বলা উচিত ছিল। তো বললো যে হ্যাঁ, এখন যদি হতো তা তাহলে আমি বলতাম। তো তাদেরকে আমি পরে এক্সিবিশনে ডাকলাম আর এইভাবে। তো আমরা গল্পটাকেও হারিয়ে ফেলেছিলাম, তারই সাথে দক্ষতাটাও হারিয়ে ফেলেছিলাম। হুম। আর তারই সাথে বস্ত্রটাও হারিয়ে ফেলেছিলাম। এখন এই ৩টা জিনিসকেই আমাদের মানে আবার ফেরার চেষ্টাটা হয়েছিল। প্রথমত গল্প, হুম, হুম। দ্বিতীয়ত দক্ষতাটা, আর তৃতীয় হচ্ছে কাপড়টি। এখন কাপড়ের কথা যখন বলছো, আমাদের জাদুঘরে ২ টো কাপড় ছিল এবং সেই ২ টো কাপড়ের ভিতরে একটি ছিল, আমি বলব যে মসলিন, সুন্দর ভালো, নওয়াবরা দিয়েছিল। আরেকটিও মসলিন বলা ছিল কিন্তু আমি এটাকে খুব বেশি বলব না। তো সারা দেশেই যদি একটি টুকরা জাদুঘরে থাকে, হ্যাঁ, হুম। যেখানে এখানে ভিক্টোরিয়ান অ্যালবার্টে প্রায় ২,২০০টার মতন আছে, হ্যাঁ? তো বোঝাই যায় যে আমরা কত গরিব হয়ে গেলাম আর কি। এবং এটা আমি বলব আমাদের অবহেলা, এই কারণে। পরের দিকে তুমি যেটা বলছো যে ধরার জন্যে আমি চেষ্টা করেছি যখন আমি এটা কাজ করছিলাম, কারণ এখন কিছুটা আমার কাছে লোকে আসে যে এটা সম্বন্ধে বলেন, এটা কি মনে হয়, এটা আসল মনে হয় না, না হয়তো কোথা থেকে পেয়েছে, এরকম কিছু বলে। তো তখন আমি এটাকে আহ, একবার দুবার এরকম সংগ্রহ করার চেষ্টা করেছি, কিছু কিছু আইটেমস সংগ্রহ করেছি যেগুলি আমি এক্সিবিশনেও দেখিয়েছি। এগুলির এখন অনেক কঠিন হয়ে গেছে, সবাই নিজের নিজের দেশেই রাখতে চায়, হুম। দামও হয়ে গেছে, কিন্তু তারপরেও হ্যাঁ, সংগ্রহ যথেষ্ট করে, যথেষ্ট বলতে বেশ কয়েক ধরনের করেছি, কারণ ধরনও আছে এর ভিতরে, করেছি যেন বোঝাতে পারি, লোকজন দেখেছেও কিছু ওগুলিকে। আচ্ছা, আচ্ছা। আপনি এটা বলছিলেন যে আমাদের বিভিন্ন কারণেই হোক আমাদের দেশে এই গল্পটা বা এই স্যাম্পল গুলা প্রিজার্ভ নেই। তো আমরা যদি একটু জানতে চাই যে তাহলে আমরা এটা জানলাম কোত্থেকে? মসলিনের এত গল্পগুলা। নিশ্চয়ই মানে বাইরের কেউ বলেছে। আপনি বলতেছিলেন ইউরোপিয়ানরা, আরবরা তাদের বিভিন্ন গল্পে, তাদের লেখালেখিতে ইভেন এমন হতে পারে কোনো বিজনেস ট্রান্সেকশন এ সেইসব জায়গায়। তো একটু যদি হুম, জানতে চাই যে তাহলে আর্লিয়েস্ট কোথা থেকে আসলো? হুম। আর্লিয়েস্ট কোথা
সোর্সটা কি যেখান থেকে আমরা মসলিন বা মলমল যেটাই হোক এরকম একটা ফ্যাব্রিক যে এক্সিস্ট করতো আমাদের এলাকায় সেটা আমরা জানতে পারি। এরকম আর্লিয়েস্ট এভিডেন্সটা কিসে? সেটা বইয়ে হইতে পারে, কোনো চিত্রে এখানে হইতে পারে। হ্যাঁ, হুম, হ্যাঁ, হ্যাঁ। এখানে ব্যাপারটা হলো কি যে গল্প হয়তো তুমিও বললা, একটা গল্প বললা হয়তো আমাদের বাংলাদেশের যে কোনো ব্যাপারে মানে ধরো কোনো ফলের ব্যাপারে বা বাংলাদেশের সুন্দরবনের ব্যাপারে একটা গল্প বললা। তো সেই গল্পটা যদি সেই ১৫ মিনিটের গল্প হয় যে বাঘ ছিল, এতগুলো বাঘ ছিল, বনে থাকতো, এরা হরিণ খেত আর তারপরে এরা মারা গেল। এটা এক ধরনের গল্প হলো। আর আরেকটা হলো যে একদম গভীরে গেলা, হ্যাঁ? যে বাঘ আসলো কোথা থেকে, বাঘ কত ধরনের আছে, বাঘ কী হুম, হুম, করে রাতে দিনে, এই জিনিসটা। তো আমাদের গল্পগুলো কিন্তু ওই ভাষাই ছিল। গল্প ছিল না যে তা না, কিন্তু ভাষা। একটু ফিল্মের গানের মতন আর কি। একটা গান গেলাম, একটা শেষ হয়ে গেল, হ্যাঁ? ওই ঘটনাটা। তো ওই একই কথা যে ব্রিটিশরা আসছিল, আঙ্গুল কেটেছে, এটা ভীষণ ওই যে ম্যাচ বক্সের ভিতরে, এটা একটা আংটির ভিতরে, এই গল্পগুলো সবাই জানতো। হুম, হুম, এবং যাকেই পরেও আমি যখন বললাম, আমাকে এটাও বলেছে যে, "আপনি চলেন আমার সাথে, আমি আঙ্গুলগুলো দেখাবো।" এটা চিন্তাও করেনি যে হয়তো যে আঙ্গুলগুলো কোথায় থাকবে, হ্যাঁ? হুম, এই ইয়ে ৩০০ বছর বা ৪০০ বছর পরে যদি এটা হয়েও থাকে, আর সেটা সম্বন্ধেও কথা আছে। তো এখন আমাদের গল্প ছিল, ছিল না যে তা না, হ্যাঁ? এই যে এই মুখে যতটুকু বলা যায় সেইভাবে গল্পটা ছিল। এবং আরেকটি ছিল যেটা, যে আমাদের তাঁত তো ছিল, হুম? হুম, তো তাতে আমরা বুঝেছি যে এই তাঁতিরা কিন্তু তো খুব যেই জিনিসটা বানায়, যে জামদানি যেটা বানায়, সেটা তো অন্যরা পাচ্ছে না ওরকম। তো তাহলে নিশ্চয়ই কোনো দক্ষতা এখানে রয়ে গেছে আর কি। তো এই যে এক ধরনের বস্ত্র আর এক ধরনের গল্প ছিল, যার জন্য এটা মাটির নিচে চলে যায়নি। মাটির কাছাকাছি গেছে কিন্তু নিচে যায়নি। এখন ইংলিশদের যেটা ছিল, যে ইংলিশদের যে বইটা, ওই দ্য হিস্ট্রি অফ কটন, হ্যাঁ? ১৮৫২ দিকে ইংরেজরা লিখেছে একদম ডিটেইলে, হাতে আঁকা ছবি দিয়ে। এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রফেসর করিমের যে বইটা লিখেছেন ঢাকাই মুসলিমদের উপরে, ওইটা বলতে গেলে ওই বইয়ের একটি অনুবাদ করেছে, হ্যাঁ? কিন্তু করার সাথে, কারণ উনি বাংলাদেশেরই মানুষ, উনি কিছু গ্রামের নাম ঢুকিয়েছেন যেগুলি কিন্তু কাজে দেয়। তো হুম, ওই একটা কাঠামো পাওয়ার পরে উনি ওইটা অনুবাদ করার সাথে কিন্তু নিজের কিছু যে তথ্য আছে, কারণ উনি তো হিস্ট্রির প্রফেসর নামকরাই ছিলেন। তো ওগুলিকে উনি ঢুকিয়েছেন। এটা একটা কাজের কাজ আসলো। কিন্তু আসলো কোথা থেকে সোর্সটা? ইংরেজি থেকে বাংলায় আসলো। উল্টোটা হওয়া উচিত ছিল। বাংলা থেকে ইংরেজিতে যাওয়ার কথা ছিল। কিন্তু সেটা হয়নি। তো এইভাবে যেটা হলো যে সবাই মুখে বলে মসলিন, সবাই জানে মসলিনের সম্বন্ধে। গল্প আমাদের এখানে কিন্তু একটু ভাষা ছিল। সেখানে যেকোনো জায়গায় মাঠ যদি খালি থাকে, আমরা যেটা বলি মাঠ তো খালি থাকে না, অন্যরা চলে আসে। তো যাদের রিসার্চ ছিল, যাদের কাছে জিনিসটা ছিল, যাদের এর সাথে খুব জড়িত ছিল, তারা লেখা শুরু করলো। এবং সেজন্যে তাদের বইগুলো তাও বেশি না, ২-১ টা বই এবং অন্যান্য বইয়ের ভিতরে বিভিন্ন চ্যাপ্টার ছিল, হ্যাঁ? যেটা গল্পটাকে খাড়া করেছিল। আমাদের বই বলতে গেলে, এবং আমি সেটা বাংলায় না, ইংলিশে বলছি, কারণ এটা ইন্টারন্যাশনাল যদি হয়, আমার মনে হয় যে আমার বা এই সময়কার বই ১ম যেটা এই গল্পটাকে তুলে ধরেছিল। তো এই কারণে উম আমাদের মুখের কথা, আমাদের কিছু আর্টিকেল, আমাদের কাছে বস্ত্রটা ছিল, হ্যাঁ? এগুলি মিলিয়ে আমাদের আ মানে একটি কালেকটিভ মেমোরি আছে এর ব্যাপারে। একটি সোশ্যাল মেমোরি আছে। বাট ইটস নট আ সায়েন্টিফিক মেমোরি, যদি আমি এটা কথাটাকে বুঝাতে পারি। হ্যাঁ, 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 না আমি বুঝতে পেরেছি। আর আপনি বলছিলেন যে শুরুতেই যে সেই ৩৩০ বিসিতে আলেকজান্ডার যখন আসছিল, তারা ১ম এই কাপড়টার সাথে পরিচিত হলো। এই জিনিসগুলো আমরা কিভাবে জানি? মানে এগুলা কি তাদের লেখা থেকে বা এরকম কি গল্প একদম। আপনি জানেন যে অনেক প্রাচীন, যেগুলো হয়তো বিসি থেকে শুরু করে ১০০০ এডি র আগ পর্যন্ত হ্যাঁ, ওই সময়টায়? সেই সেই এখন কথা হচ্ছে যে সেই সময়কার গল্পতে মসলিন তো শব্দটা আসতো না। হুম, হুম, কিন্তু আসতো কি, যে হালকা পাতলা আ তুলোর কাপড়, হ্যাঁ? এই কথাটা বলা হতো। এরকমও আছে, মহাভারতেতে আছে যে এই একদম মেঘের মতন কাপড়ের কথা বলছে হাস্যা। তো ওই রাজা যখন, রাজার গল্প যে লিখছে সে যখন মেঘের মতন কাপড় বলছে, তারপরে আবার সেই ২০০০ এই খ্রিস্টাব্দের আগে
আ যখন ওইটা থেকে প্রায় আমরা যদি ৬০০ বছর পরেও আসি, তখন বলা হচ্ছে যে যারা দেবীরা আছে মন্দিরে, তাদেরকে একটি কাপড় পরতে মানা করা হয়েছে। হ্যাঁ? তো এখন আমাদের চিন্তা করতে হবে যে একটি কারণ বলা যায়, বলা হয়েছে যে ওইটার ভিতরে শরীরটা পুরো দেখা যাচ্ছে। তো এই কথাগুলো তাহলে আমরা বলতে পারি যে এটা কি মসলিনের? নাও হতে পারে। হয়তো এই হালকা পাতলা কাপড় এটা মসলিন না। কিন্তু আমাদের তো ধরেই নিতে হবে সেই সময় হালকা পাতলা শরীরটা দেখা যাচ্ছে, মানা করা হচ্ছে, রাজাকে দেয়া হচ্ছে। এটা আর কোন কাপড় হতে পারে? এটা একটি কথা। আরেকটি কথা হচ্ছে যে আমার বইয়ের ভিতরে আমার মনে হয় ১ম এর দিকেই একটি কালো পাথরের, হ্যাঁ? যষ্টি পাথরের মূর্তি আছে। হুম, তো সেই মূর্তি কিন্তু আ মানে একটি আ দেখা যাচ্ছে যে পরনের ভিতরে হাড় আর কিছু ওরকম নেই। কিন্তু তার গায়ে কিন্তু ছাপ আছে। তো গায়ের ছাপ হচ্ছে যে কাপড়ের যেই আ মোটিফ বা যেই চিহ্ন, সেগুলির ছাপ গায়ের উপরে পড়েছে। কিন্তু কোনো কাপড় দেখা যাচ্ছে না। কাপড়টি শুধু একটি সুতো দিয়ে আরকি আঁকা। তো আচ্ছা, তাহলে আমরা বুঝতেই পারছি যে এটা একটা খুবই মসৃণ একটি কাপড়, যেটার ভেতর দিয়ে শরীরটা দেখা যাচ্ছে। এই মূর্তিগুলি কিন্তু আমাদের জাদুঘরে আছে। আমার মনে হয় আমরা খুঁজে ২২ টার মতন পেয়েছিলাম। যেটাতে বোঝা যাচ্ছে একটারই ছবি ওখানে দেয়া হয়েছে। তো এখন অ্যা আ যে কথাটা হয়তো ১ম এর দিকে তুমি বলছিলা যে anthropological, historic বা এইসব ভিউ আছে। হিস্টোরিয়ানরা এটা না যে একদম ডেফিনিটিভ না, কিন্তু ইনফারেন্স করে যে এই যে মূর্তি আমি দেখছি, এই যে গল্পটা আমি পড়ছি পাতলা কাপড়ের, এই যে বলছি যে এখানে এটা মানা করেছে, এই যে বলছে যে এই আম এই তুলোর গাছটা, হ্যাঁ? এটা শুধু এখানেই হয়। এই জিনিসগুলি, এগুলি তাহলে মুসলিমেরই প্রাচীন ইতিহাস যেখান থেকে আসছে। তো হুম, প্রায় ১৫০০-২০০০ বছর খ্রিস্টাব্দের আগে থেকে এই কথাগুলো শুরু হচ্ছে এবং এগুলিকে পরিষ্কারভাবে যখন আসছে, সেটা ওই আলেকজান্ডারের টাইমে একদম লিখিতভাবে আসছে এবং তখন বলা হচ্ছে যে আমাদের এখানে জাহাজগুলি ভর্তি করে তারপরে আমাদের কাপড় এখান থেকে যাচ্ছে। যেই কাপড় ওখানে মহিলারা পছন্দ করছে এবং পরতে চাচ্ছে। তারপরে রোমান, তারপরে তো আমরা আস্তে, আস্তে আরো আরবের দিক থেকে চলে যাচ্ছি। আচ্ছা, আচ্ছা। তাহলে এটা আসলে তো আমি যখন এভাবে চিন্তা করি যে একটা আর্ট বা একটা কমপ্লেক্স সুপিরিয়র আর্ট বা ক্রাফট যখন ডেভেলপ হয় যেকোনো এলাকায় সেটা তো ডেভেলপ হতে আসলে অনেক সময় লাগে। তো নিশ্চয়ই। এখন যদি আলেকজান্ডারের সময়ই সেই ক্রাফটটা এতটা উচ্চতায় যায়, তাহলে তো হুম, লজিক্যালি ডিডাক্ট করা যায় যে সেটা নিশ্চয়ই আরো বেশ আগের থেকে ওই ক্রাফটটা শুরু হইছে। নিশ্চয়ই, যেটা ওই নিশ্চয়ই। সময় যেয়ে আমরা ফার্স্ট এভিডেন্সটা পাইছি এবং হুম, সেখান থেকে নেওয়া হইছে। হ্যাঁ। এখন একটা পার্থক্য যে হয় সবকিছুর ব্যাপারেই হয়তো। আ বলা হয় যে তুলোটা বিশ্বের ১ম আ বস্ত্র, কমোডিটি। হুম? আ এর পরের বস্ত্র কোনটা? তেল। তেল যখন পাওয়া গেছে মাটির নিচে, হ্যাঁ? হুম, হুম, তো হুম। অয়েল বিকেম দ্য লার্জেস্ট কমোডিটি, যেটা গ্লোবাল ইকোনমিকে ইঞ্জিন হিসেবে যেটা ধরা হয়। কিন্তু তার আগে কটন ছিল। হুম? তো এই যে এই কমার্শিয়ালাইজেশন অফ আ কমোডিটি যখন হয়, তখন প্রোগ্রেস বা প্রোডাকশন ২ টাই। প্রোগ্রেস বলতে মানে কোয়ালিটির দিক থেকে, আর প্রোডাকশন মানে এইটার ভলিউমের দিক থেকে। ২ দিকে অ্যাক্সেলারেট হয়। তাহলে যেই উন্নতিটা আমার ১০০ বছরে হচ্ছিল, সেটা হয়তো দেখা যায় যে ১০ বছরেই সেই উন্নতিটা হচ্ছে। ডিমান্ডের উপরে বেস হ্যাঁ, করে। হ্যাঁ, তো হ্যাঁ। এই যে যখন ডিমান্ডটা আসলো, এর আগে তো ঠিক আছে রাজারা চিনে, দেবদাসীরা চিনে, বিভিন্ন মানুষে চিনে, কেউ গল্প লেখে, এ এখানে হয়, ওখানে হয়। কিন্তু এটা এখন তুলোর চাষ প্রয়োজন আছে, এটা থেকে আমার সুতোটা বানাতেই হবে, এর থেকে আমার কাপড় বানাতে হবে, কাপড়টা কিন্তু এই ধরনের হতে হবে। এইসব যে চাপের মুখে যেই আ উন্নতিটা হয়েছিল, সেই উন্নতিটা বলতে পারো যে আমার তখন আ মোটামুটি আ ৪০০-৫০০ বছর যে খ্রিস্টাব্দের পরে, হ্যাঁ? যে এই উন্নতিটা শুরু হয়ে গেল এবং তারপরে শেষে গিয়ে এই রোমান টাইমের পরে মানে ৬০০ বছর সেটার পরে যখন আরবরা আসলো বাই দ্য টাইম অফ দ্য 6th সেঞ্চুরি, ততক্ষণে কিন্তু এটার ডিমান্ড শুরু হয়ে যাচ্ছে আরকি। হুম, এবং তখন কিন্তু বিভিন্ন স্তরের লোক চলে আসছে। মানে স্পেশালাইজড শুধু বানানোতে না, তখন ব্যবসাতেও স্পেশালাইজড। তখন হয়তো পয়সা দিতে স্পেশালাইজড, প্যাকেজিংয়ে স্পেশালাইজড, লোডিংয়ে স্পেশালাইজড, জাহাজগুলো স্পেশালাইজড। এটা শুরু হয়ে গেছিল। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তাহলে এটার আ যেহেতু একটা বড় কমোডিটি ছিল এটা একটা।
ইন্টারন্যাশনাল কমোডিটি। সেহেতু এখন আমরা যদি একটু এটার লোকেশনের দিকে মুভ করি, তাহলে তো এটার একটা ফুল হুম। ইকোসিস্টেম ছিল অবশ্যই। আমরা এখনো যদি যেকোনো একটা প্রোডাক্ট দেখি, সেটা একটা ফুল ইকোসিস্টেম নিয়ে তৈরি হয়। সেখানে কেউ একটা গাড়ির কথাই আপনি বললেন। হয়তো তার পাশে একটা টারশিয়ারি কোম্পানি তারা গ্লাস বানাচ্ছে, সে বানাচ্ছে চাকা। একটা পুরো একটা ইকোসিস্টেম। তো এই ইকোসিস্টেমটা বেসড বেসটা কোথায় ছিল? আমরা শুনছি বেঙ্গল মসলিন, ঢাকা মসলিন। তো বোঝা যাচ্ছে এইদিকে এরিয়াটা। তো আপনি কি আরেকটু স্পেসিফিক্যালি যদি আমাদের গল্পটা বলেন যে এটা আসলে কোন এরিয়া জুড়ে এই শিল্পটা গড়ে উঠছে বা এই ক্রাফটটা গড়ে উঠছিল? প্রথমত আমি বলব যে আ ইকোসিস্টেমটা গড়ে উঠেছিল তুলোর চারিদিকে। হ্যাঁ? মানে কাপড়, তুলোর কাপড়। হ্যাঁ? এই জিনিসটা আরকি ইকোসিস্টেম। তার ভিতরে যে মসলিনের যে ইকোসিস্টেম সেটা কিন্তু খুব ছোট এবং খুব স্পেশালাইজড একটা ছিল। এদিকে কিন্তু আচ্ছা। চারিদিকে তো হচ্ছে। হ্যাঁ? তো সেজন্যে ইকোসিস্টেম যেটা আমরা সাপ্লাই চেইন বলি আজকালের জমানায় এই কথাটা বলি। তো এই হু, হু। সাপ্লাই চেইন এগুলি তো কাপড়ের দিক থেকেই শুরু হয়ে গেছে। যে মোটা কাপড় বিদেশেও চাচ্ছে, এই আমেরিকাতেও শুরু হয়ে গেছে সেই সময়, হ্যাঁ? ১৪০০ সালের দিকে। তো এটা একটা দিক ছিল। কিন্তু মসলিন যেটা, হ্যাঁ? সেটা যে মানে যে বলছো যে ডিমান্ডটা কিন্তু ওয়াজ মনিটারি। ফাইন্যান্সিয়াল। সেটা হচ্ছে যে এখন সোনা যেরকম আমি এক টুকরো সোনা নিয়ে গেলে যেই টাকাটা পাবো, হুম? এখন এক টুকরা আমি এই যে চিনি নিয়ে গেলে বা ওরকমভাবে একটা যদি বলি লোহা নিয়ে গেলে তো ওইটা পাচ্ছি না। তো এখন আমি একটা হালকা পাতলা একদম জিনিস একটা নিয়ে যাচ্ছি, সেটার জন্য আমি এত লাখো লাখো টাকা পাচ্ছি। তো এইটা তো আলাদা ব্যাপার হয়ে গেল, দাঁড়ালো। তো হুম, ইকোসিস্টেমটা ওয়াজ অ্যারাউন্ড কটন। হুম? আরবরা যেটাকে হুত্তান বলছে, হ্যাঁ, এইটা কটন। বাট দের ওয়াজ আ নিশ ইকোসিস্টেম অ্যারাউন্ড মসলিন। এখন সেখানে বলা হয় যে মসলিনটা কোথা থেকে? এটা আ রোমান টাইম থেকে বলা হচ্ছে যে গাঙ্গীতিকি, হ্যাঁ? মানে গঙ্গার যেই আচ্ছা। তুলোটা, হ্যাঁ? ওই যে তুলোটা সেটা হচ্ছে সবচেয়ে ভালো। হুম? এখন বুঝতে হবে যে তুলো তো, এবং এটা তো তুমি নিশ্চয়ই জানোই হয়তো বইয়ের ভিতরে, যে তুলো তো মোটামুটি ৪ ধরনের। হুম? হার্সুটাম, বার্বাডেন্স, হার্বেসিয়াম, আর্বোরিয়াম। হ্যাঁ? তো প্রথমটা যেটা হার্সুটাম সেটা হচ্ছে আমেরিকান তুলো। সেটাকে বলা হয় নিউ ওয়ার্ল্ড। মানে এটা পরে আবিষ্কার করা হয়েছে। কিন্তু সেই জমানায় ৪ ধরনের তুলো ৪ টা ভাগেই ছিল। মোটামুটি ২৫ ভাগ করে সবাই ছিল। আজকে এই আমেরিকান তুলোটা হার্সোটামটা হয়ে গেছে ৯৫ ভাগ বিশ্বে। আচ্ছা, আর বাকি ৩ টা হয়ে গেছে ৫ ভাগ। তো তার আচ্ছা। ভিতরে যেই তুলোটা দিয়ে, যেই তুলোটা মানে যেই ধরনের ছিল আর্বোরিয়াম যেটা বেঙ্গলে হতো, হুম? সেটা হতো একটু পাহাড়ি বা একটু বৃষ্টি এই ধরনের একটু জায়গায়। পাহাড়ি বলতে যে মানে পাহাড়ের পানি যেখান থেকে নামছে এই ধরনের আরকি একটা জায়গার ভিতরে। তো সেই আর্বোরিয়াম আজকে এখন 1% এর চেয়েও কম হয়ে গেছে। এই আর্বোরিয়ামের কয়েকশো ধরন আছে। সেই কয়েকশো ধরনের ভিতরে একটি ছিল মসলিনের। তো আচ্ছা। আমরা ৪ টা প্রজাতির থেকে আমরা এখন একটাতে আসছি। সেই একটার ভিতরে কয়েকশোর ভিতরে এই একটা। এটা কোথায় হতো? এই গাছটি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে মসলিনের শিকড়টি, মানে জিনিসটির শিকড়টি হতো বেঙ্গলে। এবং বেঙ্গল বলতে আমরা ওয়েস্ট বেঙ্গল বলছি না, পশ্চিম না, হ্যাঁ, পূব দিকে। এবং আমাদের দেশে তো হিসাব একটু এদিক সেদিক হয়, তাও বলে যে ৭-৮০০ নদী আছে। হুম? তো ৭-৮০০ নদীর ভিতরে যে একটা প্রধান নদী, হ্যাঁ, যে পদ্মা, যমুনা, মেঘনা, হ্যাঁ, তার ভিতরে মেঘনারই তীরে এটা হতো। এখন প্রশ্ন জাগে যে ওখানে কেন? অন্য বড় বড় নদী আছে, আরও নদী আছে। কিন্তু আমাদের বেশিরভাগ বড় নদীগুলো হিমালয়ের যে পর্বত আছে সেখান থেকে কিন্তু আহ, যেই পানিটা আসে, হ্যাঁ, যে জলটা আসে সেটা খুব শীতের জল, বরফ গলা জল, সেই দিক থেকে আসে। আর যেটা মেঘনার পানিটা সেটা আসে আসামের পাহাড়ের ভিতর থেকে। সেটা কিন্তু সেই শীতের বরফের জল না, সেটা হচ্ছে পাহাড়ি আর একটু ওটার তাপমাত্রা একটু উঁচু। এটা একটি কারণ হতে পারে, আরও কারণ আছে। তো ওই তীরের ওখানে এই একটি জায়গায় এই তুলুর গাছটা হতো যেটা থেকে বানানো হতো। এখন এই তুলুর গাছ আমার মনে আছে যখন আমি প্রথম ভারতে গেলাম, বেশ ২০১৫ দিকে, পরের দিকেই গেলাম ইচ্ছাকৃতভাবে। যখন গেলাম তখন আমাকে জিজ্ঞেস করলো যে এই তুলোটার আম একটি ক্যারেক্টারিস্টিক বলো।
যেটা অন্য তুলো গাছ থেকে আলাদা। তা আমি বললাম যে এই তুলো গাছটা বর্ষায় হতো। তো বলল যে হ্যাঁ সেটা ঠিক। তুলো গাছ বেশিরভাগ সময় বর্ষা পছন্দ করে না, পানি পছন্দ করে কিন্তু বর্ষা পছন্দ করে না, কিন্তু এই তুলো গাছটা বর্ষাতে পছন্দ করতো। তো এটা অন্য ধরনেরও আরও কিছু কিছু ইয়ে ছিল, ক্যারেক্টারিস্টিক ছিল। তো এই যে তুলোটা এখানে হতো, তারপরে এই তুলোটাকে এখন আরও বড় ব্যাপার হচ্ছে যে এই তুলোটাকে যে সুতো বানানো, সুতো থেকে যে কাপড় বানানো, এটা সব গড়ে উঠেছিল এই ছোট ইকোসিস্টেম যেটা আছে। খুব বেশি হলে আমি বলবো যে হয়তো ৩০০ মাইল, হ্যাঁ, ২৫০-৩০০ মাইলের ভিতরে। তাও আমার মনে হয় যে চাষ না, হ্যাঁ, হয়তো বুনুনটা হতো একটু দূরে, কিন্তু চাষটা হতো মোটে ৪০-৫০ মাইলের ভিতরে। তো তার মানে এটা তো খুবই অল্প জায়গার ভিতরে। হুম, তবে পরের দিকে এটাকে নকল করার জন্যে অনেক জায়গায় শুরু হয়ে গেছিল। আচ্ছা। হ্যাঁ, কারণ মনে রাখবে যে ওই ইংরেজিতে যেটা বলে ইমিটেশন ইজ দ্য সিনসিয়ারেস্ট ফর্ম অফ ফ্ল্যাটারি। হুম, তো এটাই হয়েছিল যে এটাকে নকল করার জন্যে, এটার পয়সার একটা অংশীদার হওয়ার জন্যে এটাকে অনেক জায়গায় নকল শুরু হয়ে গেছিল। তো সেটা হয়েছিল, কিন্তু আসল যেই ১৭০০ সালে বা ১৮০০ সালে যেই মসলিনের কথা যেটা বলা হয়, যেটা মোগলরা বলতো, যেটা ব্রিটিশরা নিয়ে যেত, সেটাই বেঙ্গলেরই মসলিন ছিল। এবং সেই বেঙ্গল বলতে একেবারে আমাদের মানে নদীর ধারে যেটা, সেখান থেকেই শুরু। আচ্ছা। এটা মূলত মেঘনা নদীটা যেখানে শীতলক্ষ্যা, কাপড়টা মেঘনা। শীতলক্ষ্যা হয়ে হুম, এই অঞ্চলটায়। আচ্ছা। হুম। তো এ তাহলে আমি বুঝতে পারলাম যে এই এখানে কেন? হ্যাঁ, সেটা একটা কোয়েশ্চেন যে এখানেই কেন হচ্ছে এই গাছটা? এটা কি ওয়েদার রিলেটেড, মাটি রিলেটেড? এটা বলা খুব কঠিন, কারণ আমরা যখন আম এটা নিয়ে রিসার্চ শুরু করলাম, তখন আমরা এখান থেকে মানে এটার জলও নিলাম, এটার মাটিটাও জোগাড় করলাম, এটাকে এনালাইজ করলাম। হ্যাঁ, মাটির ভিতরে আমার বলব যে মেঘনার ওখানে আ ইয়েটা ফার্টিলিটি কনটেন্টটা আরও ভালো ছিল, এবং বালি কনটেন্টটাও একটু বেশি ছিল। হুম? সেটা একটা দিক। তো একটা জিনিস আমি যেটা বলেছি যে এটার ভিতরে যেসব নিউট্রিয়েন্টস আসতো, মানে যেই খাদ্যটা গাছের প্রয়োজন, সেটা যে ওই যে পাহাড় থেকে যেটা আসতো সেটা অন্য ধরনের হতো, আর যেটা এই হিমালয় থেকে যেটা আসতো সেটা অন্য ধরনের হতো। সেটা একটি কারণ বলা যায়। আরেকটি কারণ ছিল যে এই জায়গায় উম নদীর যেই জলটা আসে এবং সমুদ্রের যে জলটা আমাদের উপরের দিকেও ওঠে, হ্যাঁ? হুম, এটার একটা রিলেশনশিপ ছিল, যেখানে নদীর জলটা যেটা আরেকটু তাপে উঁচু ছিল আর সমুদ্রের জলটা যেটা আরেকটু তাপে এ কম ছিল, এটার যে টেম্পারেচার ডিফারেন্স এখানে খুব ক্রুশিয়াল ছিল। অন্য জায়গায় এই টেম্পারেচার ডিফারেন্স ছিল না, তাপমাত্রা। আর তৃতীয় হচ্ছে যে টেম্পারেচার ডিফারেন্সেই হবে না, টেম্পারেচারটা চেঞ্জ হচ্ছে, কারণ মাঝে মাঝে সমুদ্র একটু বেশি আসছে, মাঝে মাঝে নদীর পানিটা বেশি আসছে। তো ওরা বলে যে রেট অফ টেম্পারেচার ডিফারেন্স ওয়াজ অ্যানাদার ফ্যাক্টর। তো হ্যাঁ, এই যে এই কোয়ালিটি অফ দ্য ওয়াটার, টেম্পারেচার অফ দ্য ওয়াটার, রেট অফ চেঞ্জ অফ টেম্পারেচার, হ্যাঁ, আর শেষের দিকে দক্ষতাটা হচ্ছিল যে এই গাছটা লাগিয়ে এটা চাষ করার যেই একটু যে দক্ষতা প্রয়োজন, সেটা সব যারা চাষ করতো, চাষাবাদ করতেন, তাদের হাতে ছিল না। কোনো এক কারণে যতটুকু আমি বুঝেছি, যারা পান পানের চাষ করতো, তারা হুম, এটা চাষটা একটু ভালো করতো। এখন ওখানে কি আম আ মানে কি ধরনের সিমিলারিটি আছে, আমি এটার ভিতরে আর যাব না। এর আচ্ছা, চেয়ে ভালো আমার থেকে অন্যরা বুঝতে পারবে। কিন্তু যারা পানের চাষ করত, পান করত এই জায়গার কাছে, তারা হুম, আবার এটার চাষও ভালো করত অনেক আ সময়। হ্যাঁ? আ তো এবং এই জায়গাটার এই যে এই কোয়ালিটিগুলো ছিল, সেগুলি মিলে এই জায়গাটাতে হতো। আ এবং এটা ওই যে বললাম একটি ধারা, এবং এই ধারারও আবার নকল ধারা ছিল। তো আমরা যেটাকে আজকে গসিপিয়াম আরবোরিয়াম ভ্যারাইটি নেগলেক্টা বা নেগলেক্টা বলি, তো সেটাকে বাংলায় যে ফুটিকার্পাস, সেটা তো এখন প্রায় সবাই জানে বাংলাদেশে এই গল্প বলার পরে। তো ফুটিকার্পাস, তো ফুটিকার্পাসেরও বিভিন্ন ধরন বেড়ে গেছিল, বয়রাতি কার্পাস, হ্যাঁ? আ তো সেটা একটা মানে চাচাতো একটা ধরন বলা যায়। তো সেটা দেখেও তুলো হতো কাছাকাছি। আবার ফুটিকার্পাসের ভিতরেও আবার যেটা বর্ষার হতো এবং যেটা শীতকালে হতো, সেটাও একটু ধরন আলাদা ছিল। তো সবচেয়ে কঠিন যেটা ছিল যে সেটা ফুটিকার্পাসের শীতের যেটা আচ্ছা, ফসল, সেটা থেকেই বানানো হতো সবচেয়ে ভালো মসলিন। আচ্ছা। তো
তো এখন তাহলে মোটামুটি আমি আমার কথা কি যতটুকু বোঝা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, নাহলে না হ্যাঁ। বোঝা গেলে বলবা না, যে, না, "না না ভাইয়া। কিছুই বুঝছি না।" না, বোঝা যাচ্ছে। তো আমি যতটুকু বুঝতে পারলাম যে মসলিনের এই ফাইননেস এর একটা বড় কারণ হচ্ছে এটার ক্রপসটা। মানে ফুটিকার্পাসটা স্পেসিফিক টাইপ অফ কটন। তো এখন আপনি যদি আমাদের এই গল্পটা একটু বলেন যে তাহলে তো এই কোয়েশ্চেনটা আসে হোয়াটস সো স্পেশাল অ্যাবাউট দিস কটন কম্পেয়ার্ড টু আদার কটনস? এবং হোয়াটস সো স্পেশাল অ্যাবাউট দ্য প্রসেস অফ মেকিং মসলিন ফ্রম দিস কটন? যেটা আসলে হুম। অন্যান্য কটন থেকে ওই পিরামিডের নিচের কটন গুলা থেকে এটাকে ডিফারেনশিয়েট করতেছে বা স্পেশাল হ্যাঁ। বানাচ্ছে। এখন কটনটাকে তো মাইক্রোস্কোপের নিচে দেখা এটা খুব পরে হলো ১৯০০ শতাব্দীর দিকে। একজন ফ্রেঞ্চম্যান দেখেছিল। তো সে যেটা দেখলো যে বেশিরভাগ কটন যেটা সেটা যদি একদম আমরা ফিলামেন্ট পর্যন্ত যাই মানে একদম বেস এলিমেন্ট পর্যন্ত যদি যাই ফিলামেন্ট পর্যন্ত সেই লেভেলে যে আঁশ পর্যন্ত যদি যাই তো তাহলে ওইটা একটা গোল একটা আঁশ বের হয়ে আসে। কিন্তু ফুটিকার পাশে আঁশটা ছিল চ্যাপ্টা। আচ্ছা। তো এখন কিন্তু এটা ছিল খুব ছোট আঁশ আর অন্যটা ছিল দীর্ঘ। তো দীর্ঘটাই না আরও মানে সহজ হওয়ার কথা। কিন্তু আসলে লোকে বলে যে এই চ্যাপ্টাটা ধরতে আরও সহজ ছিল, কিন্তু আবার কঠিন ছিল যে এটার আঁশটা খুব ছোট। হ্যাঁ, আচ্ছা। যার জন্যে যখন বিলাত থেকে তুলো আনা হয়েছিল, আমেরিকা থেকে আনা হয়েছিল এবং আমাদের কাটুনিদেরকে দেয়া হলো, তারা বলল যে না এটা ধরতে পারছে না তারা। যদিও ওইটা মেশিনে খুব ভালো হয়। এদিকে আবার মেশিনে আমাদের এই যে এই ফুটিকার পাশের তুলোটা একদম চলতো না, কারণ আঁশটা ছোট। মেশিন ওইটাকে ধরার পরেই ছিঁড়ে যেত। আচ্ছা, তো আমি এই যে একটু একটা আঁশের কোয়েশ্চেন করি মাঝখানে সরি। নিশ্চয়ই। যে আপনি বলছিলেন একটা হচ্ছে গোল, একটা হচ্ছে চ্যাপ্টা। এটা কি অনেকটা এরকম যে আমি যদি এক্সাম্পল দেই যে অন্যান্য কটনের আঁশগুলো বা ফিলামেন্ট গুলো হচ্ছে লেটস সে দড়ির মতো। আর হ্যাঁ, ফুটিকার্পাস হচ্ছে ফিতার মতো। মানে ফিতার মতো। চ্যাপ্টা হ্যাঁ, পাতলা এরকম। চ্যাপ্টা। এজন্য হ্যাঁ। ধরতে এই হয়তো নুডলসের ভিতরে আমরা দেখি এরকম গোল আছে, হ্যাঁ, হ্যাঁ, চ্যাপ্টাও হ্যাঁ, হ্যাঁ, আছে। হ্যাঁ। হ্যাঁ? গোল নুডলস তো এই চ্যাপ্টা এই নুডলস। ধরনের হ্যাঁ, এটা মাইক্রোস্কোপিক ওই ফ্রেঞ্চম্যানের ওই ছবির ভিতরে আসছে। হ্যাঁ, যে এই আচ্ছা। জিনিসটা। তাছাড়া আরেকটা ছিল যে আমাদের এখানে কিন্তু আ খুব আ আর্দ্রতা ছিল আবহাওয়ার ভিতরে। তো এই হিউমিডিটির ভিতরে কিন্তু অনেক কটন টিকত না, নষ্ট হয়ে যেত। কিন্তু এটা একটু অদ্ভুত ছিল যে এটাকে পানিতে চুবালে আরো শক্ত হতো। যেখানে অন্যগুলি গলে যেত। তো সেটা আবার সব জলে না, কিছু পুকুরের জলে। সেই পুকুরগুলো ওরা বের করেছিল ঢাকার কাছে, তেজগাঁওয়ের কাছেই ছিল পুকুর, এখন আর নেই, এটা বহু আগের গল্প। তো এ এই ধরনের জিনিস ছিল। তারপরে আবার আরেকটা অদ্ভুত জিনিস ছিল, খুব বেশি এটা রং পছন্দ করতো না। এটাকে যদি রং দাও, তো হুম, এই রংটা এটা খুব নিত না। কয়েকটা রং নিত, কালো, লাল, নীল এরকম, যার জন্যে বেশিরভাগ প্রাইমারি কালার্সের ভিতরে আমাদের কিছু পুরনো মসলিন আছে। মোস্ট অফ দ্য টাইম এটা সাদার ভিতরেই ছিল, অফ হোয়াইট। হ্যাঁ, হুম। তো এই কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স ছিল এবং এটার একটা একটা শাইন ছিল, এটার একটু এই মানে একটু চকচকা। হ্যাঁ, এটা হয়ে যেত। হ্যাঁ, তো এটাকে তারপরে ওরা ঘষা মাজা তো করতোই বিভিন্ন জিনিস দিয়ে, কিন্তু এই ঘষা মাজার পরে এটার কিন্তু একটু বেশ চকচকা, হালকা, পাতলা এবং কাপড়টা বনে আসতো এর ভিতরে আর কি। তো এই পার্থক্যগুলো ছিল অন্য তুলোর সাথে। কিন্তু আবার অন্য তুলো যেরকম আর কি হেভি প্রোডাকশনে যেতে পারতো, এটাতে অতটুকু না। তো এই কারণে এটা আবার এক্সক্লুসিভও ছিল, সবাই পারতো না বানাতে এটা দিয়ে। কিন্তু আবার এই মানে কিছুটা জাফরানের মতন আর কি, যে একটু অদ্ভুত একটা জিনিস, অল্প করে হয়। হ্যাঁ, হুম, আবার ঠিক করে না রান্না করলে তাহলে ওইটা গ্রানটা পাবা না। হ্যাঁ, তো এই ধরনের জিনিস এটা হ্যান্ডেল না করতে পারলে, এখন যারা এই হ্যান্ডলিংয়ের ভিতরে দক্ষতাটা চলে আসছে তারা অনেকেই ছিল। হুম, অনেকে বলতে এটার পদ্ধতি, এবং আমি এই বইয়ের ভিতরে ছবি দিয়েই বুঝিয়েছি, প্রায় ১৬টি বড় পদ্ধতি ছিল। হ্যাঁ, আচ্ছা। যে তুলোটাকে নিয়ে সেটাকে পরিষ্কার করা, পরিষ্কার করার পরে সেটাকে আলাদা করা, আলাদা করার পরে তারপরে ওইটা দিয়ে সুতো বানানো, এগুলি ১৬টি পদ্ধতি। এবং প্রত্যেকটি পদ্ধতি কিন্তু একটি আলাদা গ্রামে একজন আলাদা পুরুষ বা নারী, আলাদা বয়স, এইভাবে তাদের ভাগ ছিল। এর মানে এই পাশের গ্রামের পুরুষ পারত না যেটা অন্য পাশের গ্রামের নারীরা করতে পারছে। মানে এই দক্ষতাগুলি ওদের বংশের ভিতর দিয়েই এই নলেজটা চলে আসছে। তো এটাই স্প্রেড করেছে যখন, যে এটা কমার্শিয়ালি হবে, তো তখন হ্যাঁ, যারা কাটুনি তারা হয়তো এটা বাজারে বিক্রি করছে সুতোটা, আগে সেটা করতো না। হ্যাঁ, আগে তো নিজেদের কাটুনি নিজেরাই শেষ করে ফেলতো, বাজারে বিক্রি করছে, কাপড়টাও বাজারে চলে গেল। হ্যাঁ, তুলোটাও বাজারে চলে গেল। এটা শুরু হয়েছে, কিন্তু
বাজার থেকে তুলোটা কেনার পরে বেশি লোক নেই যারা এটাকে সুতো বানাতে পারবে বা বেশি লোক নেই যারা এটাকে কাপড় বানাতে পারবে। তো এই স্পেশালিটিগুলি রয়ে গেছিল। এবং এই যে ধরো একটা উদাহরণ দিলে, একটি মসলিন শাড়ির ভিতরে তুমি তো জানো যে একদিকে আমাদের যেটা, হ্যাঁ, এই সুতো ওয়ার্প বলি আমরা, সোজা, হ্যাঁ, আর বাইনের সুতা যেটা আর কি, টানা সুতা না, বাইনের সুতা যেটা সাইড থেকে আসে, ওয়েফট আর কি। তো এই যে উপর নিচে হয় এই সুতোগুলো, তো প্রায় যে কোনো একটা শাড়ির ভিতরে হয়তো 2 লক্ষ সুতো আছে, বা 1.5 লক্ষ হতে পারে এরকম আর কি, বাইনের সুতো যেটার ভিতর দিয়ে গেছে সুতো। ওরা তাও এরকম দক্ষতা ছিল যে ধরো শাড়িটা ইন্সপেক্ট করার পরে দেখলো যে না, এখানে মোটা সুতো একটা ঢুকে গেছে যেটা চোখেই ধরা পড়ছে। ওরা সেই সুতোটাকে বের করে আরেকটা পাতলা সুতো সেই 1.5 লক্ষ সুতোর ভিতর দিয়ে নিয়ে চলে যেত। ও, হ্যাঁ, তো এই দক্ষতাটা আর কোথায় ছিল? হ্যাঁ, এরকম ছিল না। তো এরকম ধরনের এক একটা দক্ষতা চলে আসছে শত শত বছরের, হ্যাঁ, হ্যাঁ, কাজের পরে। সেই জন্যে ডিজাইন তো আরেক জিনিস ছিল। হ্যাঁ, মসলিনের অনেক ধরন, সেগুলিতে আমরা হয়তো পরে আসবো। তো ওইটা তো আরেক ধরনের জগৎ চলে আসলো। তো এই দক্ষতাগুলি আর কি বিভিন্নভাবে ছিল। বুঝতে পেরেছি। এবার আমরা যদি একটু টেকনিক্যালিটিতে যাই, যে মানে আমি শুনছি মসলিন অনেক হাই থ্রেড কাউন্টের একটা ফ্যাব্রিক। তো এই থ্রেড কাউন্টটা নিয়ে যদি আমাদের একটু বলেন, এবং এই হাই থ্রেড কাউন্টটা, why does it make a fabric so special? মসলিনটাকে এত লুক্রেটিভ কেন করলো? থ্রেড কাউন্টের সাথে আসলে একটা জিনিস নরম, পাতলা, এটা সম্পর্কটা সম্পর্কটা কি? কি? হ্যাঁ, এটা তো সহজ ব্যাপার যে আমরা যদি খুব মোটা সুতো দিয়ে কাপড় বানাই তাহলে এটা একটু ভারী হবে। আর যদি আমরা পাতলা সুতো দিয়ে করি তাহলে ওটা হালকা হবে। অ্যান্ড মসলিনের গুণই ছিল যে এটা হালকা হবে। হ্যাঁ, এটার পছন্দটা এই কারণেই ছিল। এটা এই কিছুটা এই কারণেও, যদি আমি একটু ফার্সিদের এই রোম্যান্টিক কথাগুলি বলি, তারা যে বলতো যে নকশাগুলো এরকম হবে যে মনে হবে গায়ে ভাসছে, কিন্তু বস্ত্রটা দেখা যাচ্ছে না, কিন্তু নকশাটা দেখা যাচ্ছে শুধু। হ্যাঁ, ওরা বলতো যে এটা হচ্ছে, আমি বুঝেছি যে এই বাগানে গোলাপ আছে গন্ধ থেকে। আমার গোলাপটা দেখতে হবে না, হুম, গোলাপের গন্ধটাই আমি পাচ্ছি, তাতেই বুঝে যাচ্ছি। তো এরকম আমি জানি যে এই কাপড়ের নকশা তোমার গায়ের উপরে আছে, তাতেই বুঝে যাচ্ছি এটা মসলিন। হ্যাঁ, হুম, আমার আর কাপড়টা দেখতে হবে না। তো এই ধরনের আর কি লেজেন্ড, পোয়েটিক লেজেন্ডস, পোয়েটিক এক্সপ্রেশনসগুলো ডেভেলপ করে আসছিল। তা এখন এই যে পাতলা কাপড়ের যেই এই বা এই সূক্ষ্ম কাপড়, মসৃণ কাপড়, হ্যাঁ, এটার যে কদর যেটা হয়ে আসছে, সেটা বানানোর জন্য একটু হিসাব তো করতে হবে। সেই হিসাবটা কাউন্ট হিসাবে আসছে, এবং এটা একটা ইউনিভার্সাল জিনিস যে আমার ইঞ্জিনিয়ারিংয়ের দিক থেকেই যে আমার একটা জিনিস কত লম্বা, সেটার ওজন কত, তাতেই ফাইননেসটা চলে আসবে। তো হুম, এটা স্ট্যান্ডার্ড হয়ে গেল যে 1000 গজ, 1000 মিটার, হ্যাঁ, সেটার ওজন গ্রামে যদি হয়, যদি 1000কে তুমি যদি ওজন যদি হয় যে 2 গ্রাম, তো তাহলে এটা 500, 1002 দিয়ে ভাগ করলে। আর যদি এটা হয় 10 গ্রাম ওজন, তো তাহলে এটা 100। তো এই কাউন্টগুলি চলে আসছে, এবং এই কাউন্টগুলি সেই সময় ওরা রত্তি দিয়ে করতো। রত্তি দিয়ে তো সোনাও করতো। মানে রত্তি তো এরকম একটা জিনিস, ওই বিচিটা গাছের যে, ওইটার ওজন একেবারে কনসিস্টেন্ট, যেখানেই পাওয়া যায় ওইটা। তো সেটা দিয়ে করতো, এবং তখন ফাইন কাউন্টের দিকে চলে আসছে। তবে এই কাউন্ট নিয়ে আমাদের একটু আম ভুল বোঝাবুঝিও কিছু আছে। এই কারণে যে অনেকে বলে যে আ মসলিন মিউজিয়ামে দেখা যায় যে ২০০০ লেখা আছে। হ্যাঁ? মলমল ২০০০, এটা দেখবে কোনো মিউজিয়ামে লেখা আছে বা বইয়ে আচ্ছা। লেখা আছে ২২০০। তাহলে কি ২২০০ কাউন্টের? না। এখানে ছিল যে ওই যে টানা সুতো যেটা ব্যবহার করা হয় হুম, হুম, তাঁতে, সেই টানা সুতো কতগুলো আছে সেটা গোনা হতো। কারণ আচ্ছা। যত বেশি টানা সুতো হবে তত কাউন্ট উঁচু হতে হবে, নাহলে তো এতগুলো আমি একই মাপের ভিতরে ফিট করতে পারবো না। তো হুম, মোগলরা বলতো যে ২২০০, ২৪০০ এরকম। কিন্তু কাউন্ট হয়তো তখন সেগুলি হয়তো ৮০০ বা ৬০০ এরকম হতে পারে। তো আচ্ছা। নর্মালি বলা হয় যে কাউন্ট ২৫০-র উপরে গেলে হুম, হুম। তাহলে এটা মসলিনে ধরা হয়, হ্যাঁ, তুলোর ভিতরে। আর ২৫০-র নিচে হলে এটা ধরা হতো না। এখন যেই কাপড় আমি পরে আছি বা তুমি পরে আছো, বেশিরভাগ মানুষ পরে আছে, সেটা খুব বেশি হলে ২০, ৩০, ৪০ কাউন্ট হবে। এর চেয়ে এ বেশি হয় না। এটা কতটুক জায়গার মধ্যে ২০-৩০ টা থ্রেড? এখন জায়গাটা কিন্তু আমি কাউন্ট যেটা বলছি সেটা জায়গা নিয়ে বলছি না। আমি ওজন আচ্ছা। নিয়ে বলছি।
আর আচ্ছা, যদি জায়গা নিয়ে বলো, সেখানেও একটা ওরা করতো যে ওই এটা ব্রিটিশরা করতো যে ১ ইঞ্চির ভিতরে, হ্যাঁ, ১০০টা যদি একদিকে আর ১০০টা আরেক দিকে হতো তাহলে ২০০ বলতো তারা। আচ্ছা, এটাকে ১ ইঞ্চির ভিতরে, হ্যাঁ। হুম, কিন্তু আমি সেই পদ্ধতিটাকে খুব বেশি পছন্দ করি না, কেউই করতো না, মুঘলরাও করতো না। কারণ আমি তাঁত কাপড় বুননের সময় আমি এটাকে জোরে টানলাম না আস্তে টানলাম তার উপরেই কিন্তু সুতো আমি কম বেশি করতে পারতাম। হ্যাঁ, কিন্তু হ্যাঁ। যেই সুতোটা আমি টানা একবার লাগিয়ে ফেলেছি ইসের ভিতরে, মানে বসিয়ে ফেলেছি ইসে হুম, তাতে, সেটাকে তো আমি আর পাল্টাতে পারবো না। সেজন্য ওখানে ওরা জিজ্ঞেস করতো। আর ওজন আচ্ছা, করার সময় এটা ধরতো। এই ওজনে বা এটাতে করতো। এখন ইজিপশিয়ান কটন বলে ৬০০ কাউন্ট, হুম, আচ্ছা। যে বাজারে এখন, বা বলে ১,০০০ কাউন্ট। এখন এখানে ব্যাপারটা হচ্ছে কি, আহ, কেউ আবার সুতোটাকে দুবার পেঁচালে সেটাকে বলে কাউন্ট দুই দুই হয়ে গেল। কিন্তু কেউ বলে যে এটা তো আসলে মোটা হয়ে গেল আরো। হুম। হ্যাঁ, তো ইজিপশিয়ানরা কি করে ৩০০-কে দুইবার পেঁচিয়ে বলে যে এটা ৬০০ হয়ে গেছে, কিন্তু অন্যরা বলে এটা আরো ১৫০ হয়ে গেছে। এটা নিয়ে কোর্ট কেসও আর এগুলিও চলছে। তো আচ্ছা, ভিন্নভাবে সহজ ব্যাপার হচ্ছে সুতোর ওজনটাই করলে সবচেয়ে ভালো। হুম, হুম। সেটা না পারলে বেশিরভাগ সময় ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়ামেও তারা হাতে ধরে বলে দেয়, হ্যাঁ, যে এটা এত কাউন্টের, কারণ দেখলে বোঝা যায়, হ্যাঁ, ফাইননেসটা। আর তুমি ওই যে ওই আইপিস দিয়ে তুমি যদি কাউন্ট করো সেটাও একটা পদ্ধতি। এই ৩টা পদ্ধতির ভিতরে একটা আন্দাজ করে বলা হয় যে এটা হয়তো ৫০০ থেকে ৬০০ এরকম বলা যেতে পারে। আচ্ছা, আচ্ছা। হুম। তো তাহলে এই কাউন্ট হ্যাঁ, আমাদের আর কি বাড়তে বলে যে ১২০০ পর্যন্ত গেছিল। কিন্তু আমি ১২০০ কোনোদিন দেখিনি। আমি হয়তো দেখেছি ৬০০-৭০০ এরকম পর্যন্ত, হ্যাঁ, খুব বেশি ফাইন। কারণ আমি দেখলাম যে ৫০০-তে গেলেই কাপড়টা আর কাপড় থাকে না। পরাও যায় না, কিছুই করা যায় না। ওইটা একদম পুরোপুরি একটা শো পিস হয়ে যায় ৬০০-টয়শোতে গেলে, হ্যাঁ। ওইটা পরার মতো থাকে না। তখন অনেক সময় এটা বলা হতো যে উপহার কেউকে দিলে তখন ওরা ওই কাপড়টা উপরে দিত। তাহলে উপহারটা দেখা যাচ্ছে কিন্তু আবার ঢাকা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা হ্যাঁ, বুঝতে কিছু এরকম ৫০০-৬০০ কাপড় ওরা নিয়ে যেত মাজারে, এবং হজেও নিয়ে যেত যে রসুলাল্লাহ ওনার কবরের উপরে দেওয়ার জন্যে, যে এটা একটা কাপড় দিলাম, হালকা ধরনের একটা স্পেশাল কাপড় দিলাম। কিন্তু পরনে ওইটা কিন্তু কোনো কাজে দিত না। ৩০০-র উপরে গেলেই তখনই কিন্তু অনেক ফাইন হয়ে যায়, ৪০০-তে গেলে ফাইন হয়ে যায়। এরকম রেঞ্জের ভিতরে বেশিরভাগ থাকতো। আচ্ছা, আচ্ছা। আর তাহলে আমরা বুঝতে পারলাম মোটামুটি আপনার গবেষণায় ৬০০ থেকে ৭০০ কাউন্ট। আপনি বলতেছিলেন আমরা এখন যে কাপড় পরি সেগুলো হচ্ছে ৪০-৫০ ৩০। কাউন্টে ৩০, আর ৩০ যেসব জামদানি আজকাল বানানো হয় ওগুলি ৬০, ৭০, ৮০, ১০০ পর্যন্ত বানায়। তবে আমরা এখন কাজ করার পরে এখন আরেকটু উঁচু গেছে। কিন্তু বেশিরভাগ সময়ে খুব বেশি হলে এই ১০০-তেই সবাই ছেড়ে দেয়। এরপরে আর কঠিন হয়ে যায় বানানো। আচ্ছা। এবার আমি যদি একটু টেকনিক্যালি চিন্তা করি, আমি আগে এখনো ঠিকমতো বুঝি না যে এই মসলিনটা ট্রান্সপারেন্ট কেন? মানে আমার তো মনে হচ্ছে যত হাই থ্রেড হবে অত আরো ঘন হবে। মনে আমি যদি হবে, হ্যাঁ। ফাঁকা করে দেই তাহলে তো একটা নেটও বানানো যায়। মাছ ধরার নেটও তো সব দেখা যায়। ওটা অনেক ফাঁকা। তো এটা নিয়ে যদি একটু হ্যাঁ। বলতেন যে এটা ট্রান্সপারেন্সি ক্যারেক্টারিস্টিক্স টা কোত্থেকে আসে? এটার ব্যাপারটা হচ্ছে কি যে যদিও হাই কাউন্ট এটা ঘন হলেও, হ্যাঁ, হুম, তারপরেও এটার যে প্রত্যেকটা সুতো এটা এতই মিহিন, হ্যাঁ, যে এটার ভিতর দিয়ে কিন্তু একদম পরিষ্কার দেখা যায়। তো আমরা যেসব শাড়ি বানাচ্ছি সেটার ছবি হয়তো এখন দেখাতে পারবো নাকি জানি না। কিন্তু ওইটার ভিতরে ধরো আমরা ৪০০ কাউন্টের করি, হ্যাঁ, যেটা উঁচু। তো সেটার ভিতরে কিন্তু ওই আমি যদি দেখাই যে আমি জানি না এটা কি দেখতে পারবে কিনা, কি হাত দেখা যাচ্ছে? একটু দেখা যাচ্ছে হ্যাঁ। আরেকটু উপরে উঠালে পরিষ্কার দেখা যাবে। হ্যাঁ, দেখা যাচ্ছে এখন। দেখা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। দেখা যাচ্ছে। আ আরেকটা দেখাই যদি, হ্যাঁ, যে এই যে ইয়ে, উম হ্যাঁ? ও হ্যাঁ, এটা তো তার অবয়বটা দেখা যাচ্ছে। হ্যাঁ। এটা তো খুব বেশি মানে আলো থাকলে আরো, এটা একটা শাড়ি। তো শাড়ির ভিতর দিয়ে একদম পরিষ্কার এই যে এই যে দেখা যায়, হ্যাঁ? হ্যাঁ। আচ্ছা, ছায়াটা, হ্যাঁ? হ্যাঁ, তো ছায়া এই যে দেখা এটা তো ৪০০ কাউন্টের, হ্যাঁ? আচ্ছা। এটা যখন পরনে থাকে তখন আরো মিহিন হয়ে যায়, হ্যাঁ? তো এই ধরনের ট্রান্সপারেন্সি চলে আসে। হুম? এটারই একটা গুণ যে এত ফাইন থ্রেডটা, যে ফাইন হওয়ার পরেও আমরা জাদুঘরে দেখেছিলাম যে আমরা একটা এনেছিলাম, আমার মনে হয় ওইটা ৫৫০ কাউন্টের মতন ছিল, একটা থানের কাপড়। তো ওইটা একটা কাচের পিছনে ছিল। কাঁচ বলতে গেলে ওই একটি একদম
পাকা কাঁচ না, কাঁচ ঠিক না, মানে মশারি যেরকম হয় না কাপড়, হুম, হুম। ওরকম দূরে রাখা ছিল। কিন্তু যে কেউ ওইটার সামনে দিয়ে হেঁটে গেলে ওই কাপড়টা নড়তো। ও মানে এত ডেলিকেট ছিল, হ্যাঁ, হুম, যে হুম। কয়েক গজ দূর থেকেও একজন গেলে ওই কাপড়টা নড়া শুরু করতো। এতই হালকা ছিল। তো এটার একটা গুণ ছিল এখানে, এত হালকা, এত রেসপন্সিভ, যে এটার একটা সি থ্রু কোয়ালিটিটা ছিল। এই সুতোই এত, কারণ আমরা সুতো এত ফাইন কাউন্টে কোনো সময় বানাই না, হ্যাঁ, সেজন্যই। আচ্ছা। তাহলে নিশ্চয়ই এই ফাইন ক্রাফটটা বানানোর জন্য খুবই লোকাল টেকনোলজি ডেভেলপ হইছে। সেটা নিয়ে যদি একটু বলেন, এই বুননগুলো কি দিয়ে করত যে এত ফাইন সুতো, বুনন এগুলো হ্যান্ডেল করত কিভাবে? এটা একটা বিরাট দক্ষতা আমি বলবো, কারণ এই ধরো তুলোটা হওয়ার পরে তুলোটাকে তারপরে পরিষ্কার যখন করা হতো, তখন একটি কথা বলি, যেরকম আমরা ছোটবেলায় দেখেছি যে তুলো ওই যে ধুনেরারা করে, ধুন হুম, ধুন, হুম। ওই যে ওইটা মনে আছে, কোনো সময় হ্যাঁ, হ্যাঁ, দেখেছো? হ্যাঁ। হ্যাঁ, হুম, হ্যাঁ। যে এরকম ওই তুলোটাকে এরকম পুরনো লেপ তোশককে যে করা হতো আর হ্যাঁ, কি। হ্যাঁ। তো যখন মসলিনেরটা করা হতো, তো তখন আহ, মহিলারা যেই ধুনটা ব্যবহার করতো, এটা খুব ছোট ছিল, ১ গজের চেয়ে বেশি না, মানে একদম একটা তীর ধনুর মতো আর কি একটা ধনুক। হুম, এবং সেটাকে ওরা তুলোর উপরে, তুলোটা নেওয়ার পরে প্রথমে তো তুলোটা পরিষ্কার করা হতো মাছের দাঁত দিয়ে, কারণ মাছের দাঁতই আর কি বলতো যে পরিষ্কার করতো এটাকে। তারপরে সেই তুলোটাকে আর কি ধুনেরা যখন ধুন করতো মহিলারা, তখন তুলোর সাথে কিন্তু ওই দড়িটাকে ছোঁয়াতো না, কারণ তাতে ওরা বলতো যে আঁশটা ছিঁড়ে যাবে। তারা ঠিক ও তুলোর উপরে করতো, যেন তুলোর উপরে, এবং এটা ফিজিক্সের কথা, যে যখন আমি ধুন করি তখন একটা ভ্যাকিউম সৃষ্টি হচ্ছে, হুম, ওই ভ্যাকিউমের ভিতরে ওই তুলোর সবচেয়ে ফাইনেস্ট আঁশটা উঠে আসতো। এবং সেই ভ্যাকিউমটা আনার জন্যে ওরা কানে শুনতে পারতো যে আমি কোন ফ্রিকোয়েন্সিতে এটাকে করব, যেই ফ্রিকোয়েন্সিতে তুলোটা উঠে আসবে, উঠে এসে পাশে পড়ে যেত, সেটা হচ্ছে ফাইনেস্ট। তো এই যে এই জিনিসগুলো যে মানে আসছে, এটা তো প্র্যাকটিসের মাধ্যমে। তারপরে সেটা দিকে ওরা যখন আহ, সুতো বানাতো, তো সেই আহ, সুতোটা, এই যে ধরো ৪০০, ৫০০, ৬০০, ৭০০ কাউন্টের এরকম সুতো, সেটা যে বানাতো, সেইটা তো মানে রূপার চেয়ে বেশি ওইটার দাম ছিল। হুম অনেক বেশি দাম ছিল ওই সুতোটার। এবং সেটাকে আবার তারা মাছের চামড়ার ভিতরে রাখতো, কারণ এটা যেন আর্দ্রতা ঠিক থাকে। তারপরে যখন এটাকে ইসে যেত, ওই যে তাতে যখন নিয়ে যেত, তো তখন তাতে যে এই যে বলে যে তাতে প্রত্যেকটা সুতো আলাদা আলাদা থাকতে হবে, তো তাহলে আমাদের ওই জিনিসটাকে বলে যে ইংলিশে বলে রিড, বাংলায় বলে সানা, সেটার ভিতর দিয়ে এই সুতোটা যেত। তো সেটা তো প্রায় আমাদের এখন ব্যবহার হয় ১৮০০ দাঁতের, যেটা শাড়িতে ব্যবহার হয়। সেই সময় তারা ২২০০, ২৪০০ দাঁতের সানাটা ব্যবহার করত। তো এগুলো কিন্তু খুবই মসৃণ জিনিস, আমরাও বানিয়েছি, আমরা এখন ২৪০০তেও করি। তো খুবই মসৃণ, এবং এগুলি দিয়ে ওরা করতো, এটা তাদের দক্ষতাটাই ছিল আমি বলবো। জিনিস যেগুলি ছিল সেগুলি খুব মানে সাধারণ বলতে গেলে ছিল, যে মাটির গর্তে করে সেটার ভিতরে তাত বসিয়ে তারপরে করতো, যেটা আজকালও জামদানিতে করে। কিন্তু তখন আর্দ্রতা খুব একটি গুরুত্বপূর্ণ দিক ছিল, যার জন্য ওরা জল চারিদিকে রাখতো বাটির ভিতরে, মাঝে মাঝে ওই গর্ত যেটা আছে সেটার ভিতরে জল দিয়ে দিত, যার জন্যে লোকে বলতো যে এটা পানির নিচে বানানো হচ্ছে। পানির নিচে তো না, পানি চারিদিকে থাকতো সেটা। তো এইসব টেকনোলজি ওদের ছিল। এটাকে যখন দাগ উঠাতো হতো, তখন লেবু দিয়ে ঘষতো, কিন্তু সেই লেবুটা শুধু একটি জায়গার লেবু ছিল, ঢাকার কাছে, অন্য কোনো জায়গার লেবু কাজ করবে না। হ্যাঁ, আহ, এই ধরনের এক একটি ওদের ট্রায়াল অ্যান্ড এরারে এই মেথডগুলো চলে আসছে। এবং আমি বলবো যে প্রায় ১৬০০ সালের ভিতরে এগুলি সব সেটেলড হয়ে গেছে, কে কোনটা পারে, কে কোনটা দিয়ে করবে, কোনটা দিয়ে হবে হবে না, একদম পুরোপুরি যন্ত্রপাতিগুলো চলে আসছে, এবং এখনও চলে আসছে ওগুলো। শুধু আমাদের আহ, কারণ ওই সুতো নেই, ওই গাছ নেই, ওই কারণে, এবং ওইটার ধারণাটা নেই। শুধু জামদানির যে নকশাগুলো যেগুলি ছিল, মসলিনে একটি ধারা ছিল জামদানি, সেই নকশাগুলো টিকে গেছে বলে আজকে এখনও এই জামদানিটা হয়, কিন্তু একটু মোটর সুতো দিয়ে হয়, একটু রঙিন হয়। হুম। কিন্তু সেটা আগে ছিল না। তারপরেও সেই বুননটা মানে এই কঠিন বুননের যে দক্ষতাটা, সেটা কিন্তু এখনও এদের আছে, যেটাকে আমরা ধরে এখন আর একটু সূক্ষ্মতার দিকে যাচ্ছি। আচ্ছা। তাহলে জামদানি কি এক প্রকার মসলিনই ছিল এবং সেটা কি তখনই হইতো? নাকি মসলিনটা ইভলভড হয়ে জামদানি হইছে?
তখনই হতো। তখন আচ্ছা। বলতে কিন্তু আমি বলব যে ১৬০০ সালের দিক থেকেই হুম, আরকি, হ্যাঁ? তারও আগে ১২০০ সালের দিকেও বলা হয়েছে যে নকশা করা মুসলিম, কিন্তু আমাদের সেগুলির কোনো আ স্যাম্পল আমি দেখিনি। কিন্তু ১৬০০ সালের দিক থেকেই আরকি আ আলাদা, আলাদা ছিল। কিছুটা বলা যায় যে মুঘলরা এটা পছন্দ করেছে, কারণ আ মানুষের ছবি এর আগে কিন্তু মসলিনে ১ টা ২ টা আছে। হ্যাঁ? যে মানুষ মাছ ধরছে এরকম ছবিও আছে। কিন্তু মানুষের ছবি ইসলামে খুব পছন্দ করতো না, এবং মুঘলরা এটাকে না পছন্দ করাতে ওইটা আরকি আস্তে, আস্তে ডিজাইনটা চলে গেল মোর জিওমেট্রিক। আরেকটা কারণ ছিল যে ডিজাইনগুলি সেন্ট্রাল এশিয়াতে যদি আমরা দেখি, উজবেকিস্তানে যদি দেখি, ইরানে যদি দেখি, এগুলির যে টাইল ওয়ার্ক যেটা আছে, হ্যাঁ? এই টাইলগুলোর উপরে জিওমেট্রিক ডিজাইনটা বেশি ছিল। হ্যাঁ? ক্যালিগ্রাফিটা বেশি ছিল। তো সেটার ইনফ্লুয়েন্স আসলো। কিন্তু যেখানে একটু পার্থক্য হয়ে গেল যে আমাদের দেশের যেই জীব-জন্তু, গাছপালা, আম নকশাগুলো আছে সেগুলি কিন্তু ওই নামে হয়ে গেল এবং ওই দিকে হয়ে গেল। তো জিওমেট্রিক মানে অ্যাপ্রোচটা ছিল, কিন্তু বাঘের থাবা হয়ে গেল, আঙ্গুললতা হয়ে গেল, কচুরিপানা হয়ে গেল, এই ধরনের হয়ে গেল আরকি, হ্যাঁ? ডিজাইনগুলো। তারপরে এটার কম্বিনেশনগুলি যেগুলি ডেভেলপ করলো, এটা পরের ডিজাইনের ব্যাপার আরকি। হ্যাঁ? যে আমরা আঁচলে কী দিব, পাড়ে কী দিব, জমিতে কী দিব, এগুলি হতেছে ডিজাইনের ব্যাপার। এবং এগুলি ইন কম্বিনেশন উইথ কে কত সূক্ষ্ম বানাতে পারে, কে কত সুন্দর করতে পারে, সেটার ভিতরে আসলো। এখন ধরা যায় যে মসলিনের ৫ ধরন ছিল। একটি হচ্ছে যে কোনো নকশা ছাড়া, হুম? মসৃণ যেটা, আরেকটি ছিল যে দাগ, দাগ ছিল ওইটার ভিতরে, ওইটাকে দুরিয়া বলতো। আরেকটি ছিল যে মানে স্কোয়ার প্যাটার্ন, ওইটাকে চারকোনা বলতো। এবং আরেকটি ছিল যেটাতে হয়তো রং করেছে, রঙই বলতো। আরেকটি ছিল যেটাতে ফুল নকশা থাকতো, সেটাকে জামদানি বলতো। হুম? তো জামদানি কথাটা ফার্সি মনে হয়, কারণ জাম ওদের ভাষায় ফুল, দানি হচ্ছে যে যেই আম জিনিসের ভিতরে আমি রাখলাম, হ্যাঁ? হুম, তো সেটা থেকে জামদানি চলে আসলো, এবং গায়ে পরলে আমার মানে শরীরটাই একটা দানি হয়ে গেল এই ধরনের। এবং সেটাকে সবচেয়ে বেশি দাম দেয়া হতো, কারণ ওইটার কাজ দেখলে, পুরনো কাজগুলোও দেখলে, যেগুলি এখানে মিউজিয়ামে আছে, আসলেই বলতে গেলে যে ওরকম প্যাটার্নের হাত দিয়ে বানানো কাপড় আর বিশ্বে কোথাও ছিল না। তো এই জামদানির যেই দাম, এটার এই দক্ষতা থেকে আসছে, এবং এটার পরের যে কম্বিনেশনে যে ডিজাইনগুলো বেরোয় আসছে, সেটা সবচেয়ে ভালো ছিল। এখন মোগলরা বলতে পারত যে এই কাপড়টি তো একদম সাধারণ কাপড়। কেন? এটা সাদা, এটা হালকা, এটার ভিতরে তো কোনো স্যাটিন নেই, সিল্ক নেই। হ্যাঁ? তো এটা সাধারণ। আসলে একেবারেই অসাধারণ ছিল। কেন? কারণ এটা আর কেউ পেতও না ওরা ছাড়া। এতই দামি ছিল এবং মানাও ছিল। তো তাহলে একটা অসাধারণ জিনিসকে তারা সাধারণ বলতো, কিন্তু আসলে এটা অসাধারণই ছিল। হ্যাঁ? কারণ ওইটা আর কারো কাছে আর যেত না। এটাতে বোঝা যায় যে, যে এটা পড়তো তার রুচিও আছে, তার ক্ষমতাও আছে যে সে এটা পাচ্ছে। আচ্ছা। ধরেন এখনকার ফাইনেস্ট জামদানির সাথে আমি যদি তখনকার মসলিন জামদানি যেটা ওই সুতা দিয়ে বানানো হইতো ওটা কম্পেয়ার করি তাহলে কেমন হবে ধরেন কোয়ালিটিটা বা থ্রেড কাউন্ট? বেশ, বেশ তফাৎ হবে। কারণ আজকালে যেটা হচ্ছে, সেখানে জামদানি আ ক শব্দটাই কিছুটা ঘোলাটে করে ফেলেছে বিভিন্ন জায়গায়। ভারতে যেটা বলে জামদানিকে, সেটা আমি মনে করি না যে এটা আসলেই পিওর জামদানি। এই কারণে যে আমরা জামদানির যখন নকশাটা করি, তখন আরেকটা আলাদা সুতো ওর ভিতরে দেয়া হয়, যেটাকে বলে সাপ্লিমেন্টারি ওয়েফট। তো সেই সুতো দিয়ে করা হয়। এখন সেই সুতো দিয়ে করাটা হয় ঠিকই ভারতে, কিন্তু তারা ওইটা আ করার সময় তখন ওই নকশাটা ওরা ভিন্ন করে ফেলেছে। হ্যাঁ? নকশাটা ভিন্ন। তো আমি মনে করি যে ঠিক যেরকম আলাদা সুতো দিতে হবে, ঠিক সেরকম নকশাটাও আমাদের এই জামদানির ভাষার নকশা হতে হবে। ল্যাঙ্গুয়েজ মাস্ট বি হ্যাভিং দ্য সেম অ্যালফাবেটস। তো সেই জিনিসটাকে ধরে রাখলে, তো তাহলে আজকে যে জামদানিটা আমাদের দিকে হচ্ছে, এটা খুব সুন্দর জামদানি, এতে কোনো হুম, দ্বিমত নেই। হ্যাঁ? কিন্তু এটা খুব রঙিন হয়ে গেছে, কারণ মানুষ রঙিন পছন্দ করে, এবং মোটা হয়ে গেছে কারণ এটার দামটাকে কম রাখার জন্যে। আসলে একটা জামদানি শাড়ি বানাতে যে এত কঠিন কাজ, এবং ২ জন মানুষ প্রয়োজন হয়। তো অনেক সময় আমরা বাজারে বলি যে এটা একটা ৳৫০,০০০ একটা জামদানি শাড়ি, এটা এত দাম দিয়ে কেমনে আমি কিনি? কিন্তু আসলে সেই ৳৫০,০০০ র ভিতরে যে ব্যবসায়ী, সে ৳২৫,০০০ নিয়ে যায়। আর ৳২৫,০০০ থাকে তাঁতিদের। এবং হয়তো সেটা ২ মাস লেগেছে। তো ২ মাসে কিন্তু ২ জন করে ১ মাসে তাহলে ওই
১২,০০০, ১২,০০০ মাসে তাহলে একটা তাঁতি ৬,০০০, ৬,০০০ তাও হয় না। তার ভিতরে তার সুতার খরচ, তার বাসার খরচ, তার আম চলাফেরার খরচ এগুলি সব তো আছেই। তো একটি তাঁতির কাছে খুব কম অল্প টাকাই আসে। তো সেই কারণে আরকি ওইটার দামটাকে কম করে ধরে রাখার জন্যে তারা মোটা সুতোতে করে এবং সেই সুতোটা বাজারে যেটা পায় সেটা এবং রঙিন করে যেন আকর্ষণীয় হয়। তবে আসল আ মসলিন জামদানি সেটা আমার মনে হয় সাদার ভিতরে হালকা জরিও হতে পারে, হালকা রঙও বা রং কয়েকটা হতে পারে। এরকম এত রঙিন হবে না। খুব হালকা শাড়ি হবে। সেটাই হচ্ছে সেই মানে সেই কালের মসলিন যেটা নিয়ে আমাদের এত গল্প, যেটা নিয়ে আমাদের আম আমাদের ঐতিহ্য যেটা নিয়ে, সেটা খুব হালকা, অল্প রঙিন, ডিজাইনগুলি আরও ভিন্ন, কমপ্লেক্স, হয়তো জরি আছে বা জরি নেই। মানে একটা আন্ডারস্টেটেড যেটা ইংলিশে বলে আন্ডারস্টেটেড এলিগেন্স সেটা হুম, এর ভেতরে থাকবে। আচ্ছা, আচ্ছা। তো এখন আমরা তো বুঝতে পারছি যে এটা খুবই এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট ছিল। রাজা বাদশারা ইউজ করত। সাধারণ মানুষের জন্য অ্যাক্সেস ছিল না আসলে। সেটা ক্ষমতাও ছিল না। তো আমরা কি জানতে পারি যে এটার কোনো, কোনো লেখা বা কোনো ট্রান্সেকশন পুরানো বিজনেস ট্রান্সেকশন থেকে যে কেমন দাম ছিল ইকুইভ্যালেন্ট টু এখনকার টাইম? মানে হ্যাঁ, আমরা হ্যাঁ, যদি হ্যাঁ, হ্যাঁ। কেমন একটা যদি একটু ধারণা দেন, দেন ওই সময় একটা মসলিন কাপড়ের বা শাড়ির যেকোনো ডাইমেনশন এর দাম আমি যদি এখন কনভার্ট করি তাহলে সেটা কত টাকা হবে? এখন যদি একটি উদাহরণ দিই যেরকম জেন অস্টিন, সে মসলিন খুব পছন্দ করত। খুব নামকরা একজন লেখক ছিল রাইটার হ্যাঁ। ইংলিশ ভাষায়, হ্যাঁ? রাইটার ছিল, হ্যাঁ? 19th সেঞ্চুরি। সে কিন্তু তখন মসলিন আরকি। তো সে বলত যে আমি ১ গজ মসলিন কিনলাম আম ধরো সেই জমানায় আ ৮০ পাউন্ডে। তো সেটা মানি আজকালের দামে মানি সেটা ১ গজ হয়তো আ চলে আসতো প্রায় আ ১ গজ কিনতে গেলে তাহলে প্রায় ৳৫০,০০০ এরকম চলে আসবে। হ্যাঁ? এই ধরনের। এখন আরেকটি উদাহরণ দিই যেরকম আম আ মসলিনের যখন ১ম ১৭১০ এর দিকে আরকি ব্যবসাটা শুরু হলো, তখন খুব বেশি হলে £250,000 ইংলিশ পাউন্ডস এর ব্যবসা হতো। তো ৫০ বছরের ভিতরে সেটার ব্যবসাটা চলে গেল প্রায় আম £১২,০০,০০০, হ্যাঁ? হুম, মানে এতই মানি দাম বেড়ে গেল ওই জিনিসটার। আরেকটা উদাহরণ দিই যেরকম ১৮৫১ সালে খুব বড় একটা এক্সিবিশন হয়েছিল লন্ডনে। হুম? সেখানে প্রায় ৩০০ র উপরে জিনিস, আ ৩৫০ মতন জিনিস পুরো মানে ব্রিটিশ এম্পায়ার সেই সময় যে কলোনিয়াল এম্পায়ার সেটা জিনিস দেখানো হলো। তার ভিতরে ইন্ডিয়া থেকে আমার মনে হয় প্রায় ১৫০ টার মতন জিনিস এবং বিভিন্ন জিনিস হয়তো হাতির দাঁত, হয়তো রূপার কাজ, হয়তো সোনার কাজ এরকমভাবে। আর আম এই কাপড় ছিল প্রায় আমার মনে হয় ওখানে আম ৯০ ধরনের এরকম আরকি। একদম মানি আ বিভিন্ন জায়গা থেকে আসা। তো সবচেয়ে এক্সপেনসিভ ছিল চাইনিজ সিল্ক। হ্যাঁ? এটা তো বুঝতেই পারছো যে ওইটার দাম সবচেয়ে বেশি ছিল। হ্যাঁ? তো মসলিনের একদম প্লেইন যেটা মসৃণ কোনো কাজ ছাড়া যে মসলিন ছিল, সেটার দাম সবচেয়ে এক্সপেনসিভ চাইনিজ সিল্কের চেয়ে ২৬ গুণ বেশি ছিল। হুম, তো আ মানি আমাদের এই গ্রামের এই এই মহিলা পুরুষ তাদের হাতে গড়া একটি সাধারণ কাপড় যদি চাইনিজ এত মানি ফাইনেস্ট সিল্ক তার চেয়ে ২৬ গুণ বেশি দামে লোকে যদি কিনে হুম, তো তার চাহিদা এবং তখনকারের যে খবরের কাগজগুলো ছিল সেগুলি আমি জোগাড়ও করেছিলাম। তো প্রায় ১১টি খবরের কাগজ। ওগুলি সবগুলির হেডলাইন এই ৩৫০ জিনিসের উপরে সবগুলোর হেডলাইন বেশিরভাগই ছিল মসলিন নিয়ে। হ্যাঁ? যে এটা তো কোনো একটি মাকড়সার জাল, হ্যাঁ? এটা তো মানি মানুষে বানাচ্ছে কিনা, এই মসলিনটা আমরা যে দেখলাম। এরপরে কিন্তু চাহিদাটা অনেক বেড়ে গেল এবং সেই চাহিদা বাড়ার সাথে তারপরে এটা ধ্বংসও শুরু হয়ে গেল আরকি, হ্যাঁ? যখন এটার বিভিন্ন নকলও বের হওয়া শুরু করলো। কিন্তু দাম এটার প্রচুর ছিল। সহজ ছিল না। এই আম মানে সেই সময় আম আমি তো ফ্রান্সে গেলাম। সেখানে যে আম আ রানী ছিল জোসেফিন, হ্যাঁ? আম তার যে জামাগুলো ছিল নেপোলিয়নের স্ত্রী, জামাকাপড়গুলো ছিল মসলিনের। সে নিজের হাতে ওগুলিকে নোট করে রাখত। প্রায় ৮০ টার মতন ছিল আরকি।
তো আচ্ছা, এটা একদম স্পেশাল জিনিস ছিল, এত সাধারণ না, এটার গল্প অনেক আছে। হুম। আচ্ছা। অসাধারণ গল্প। হ্যাঁ, তাহলে এটা কি বলা যায় যে অনেক লম্বা সময় ধরে এই বেঙ্গলের মুসলিমটা আসলে মেবি ওয়ান অফ দ্য অর দ্য মোস্ট এক্সক্লুসিভ ক্লোদিং ব্র্যান্ড ছিল ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনালি? যদি আসলে আমি এটাকে বলি, গ্লোবালি আমি বলি যে প্রথম ব্র্যান্ড। ১ম কেন? আমি প্রথম ব্র্যান্ড এই কারণে যে যদি মসলিন তুমি বলো, ওরকম কোনো জিনিস নেই। আমি বুঝাই কি কেন নেই। এটা হচ্ছে যেরকম আমি যদি আজকে বলি তোমাকে যে আমাকে একটা স্যামসুং দাও, তো স্যামসুং কি জিনিস? স্যামসুং তো একটা ব্র্যান্ড নেম, তাই না? হুম, ওর নিচে হয়তো স্যামসুংয়ের মোবাইল আছে, স্যামসুংয়ের টিভি আছে, হ্যাঁ? মানে বিভিন্ন জিনিস আছে, হুম, ল্যাপটপ আছে। কিন্তু স্যামসুং তো জাস্ট নেম। তো মসলিন বললেই তো হবে না। আমার মসলিনের ভিতরে বলতে হবে শাবনাম দাও, আবরওয়ান দাও, জামদানি দাও, হ্যাঁ? মসৃণ দাও, হ্যাঁ? দুরিয়া দাও, হ্যাঁ? আল্লাবাদি দাও। তো কোন ধরনের মসলিন সেটা বলতে হবে। কিন্তু মসলিন সবাই জানে যে মসলিনের নিচে এগুলি সব আছে। হুম, ঠিক আছে? এই ঠিক যেরকম আমি যদি বলি আম দাও, কেউকে, হ্যাঁ, তো কোন আম? ফজলি চাও না ল্যাংড়া চাও? মানে একটা কথার কথা বলছি। তো সেইভাবে সেই খ্রিস্টাব্দের ৬০০ বছর আগে থেকে, হ্যাঁ? বা তারপরে যদি ১৪০০ সালেও যদি আমরা আসি, তখন আ তুর্কিতে গেলে মসলিন বললে চেনে। আমি তুর্কিতে গেছি, বাজারে গেছি, ওখানে মসলিন বলেছি। ওরা বলছে, "হ্যাঁ, হ্যাঁ, আমরা বানাই।" বানায় তারা মানে খুব হালকা কটন কাপড়, এটা ঠিক। কিন্তু মসলিন না সেটা, হ্যাঁ? ভারতেতেও গেলে বলেই। চায়নাতে গেলে মসলিন হ্যাঁ চেনে। জাপানে গেলে বলে যে হ্যাঁ চিনি। ইন্দোনেশিয়াতে গেলে বলে যে হ্যাঁ চিনি। হল্যান্ডে গেলে হ্যাঁ চিনে। সুইজারল্যান্ডে তো একটা জাদুঘর আছে যেটার একটা পুরো তালা হচ্ছে মসলিন নিয়েই। এবং আমাদের এটা জাদুঘরে আলাদা এখনও কিছু নেই, হ্যাঁ? ওইভাবে। তো সেখানে আমেরিকাতে গেলে যদি ওরা ভুল বলে, সবাই ভুল বললেও কিন্তু মসলিন জিনিসটা সবাই মনে করে যে হ্যাঁ আমি চিনি, আমি জানি এটা কি জিনিস। হ্যাঁ? তাহলে যখন কোনো বই পুস্তকও ছিল না তেমন, যখন কোনো রেডিও ছিল না, টিভি ছিল না, ইন্টারনেট ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, তখন কিভাবে একটি নাম সারা বিশ্বে পরিচয় হলো? তো এই একটি নাম যেটা আজকেও আমরা জানি, হুম, এই নেমটা অ্যাজ আ ব্র্যান্ড বিকেম গ্লোবাল। এটাকে আমরা হারিয়েছি আর কি। যে এই ব্র্যান্ডটা ছিল, হ্যাঁ, এত শক্ত, আজকেও কিন্তু এটা এত শক্তিশালী যে অনেকে এটা মানে ইতিহাসটা দখল করতে চায় সেই জিনিসটা। কিন্তু জিনিসটা এরকমই যে it was a brand by itself and almost and definitely a global brand and before um, industrial level of communication or information. হুম, দ্যাটস ট্রু। তাহলে এখন সুন্দর একটা সেগুয়ে হয় যে এই গ্লোবাল ব্র্যান্ডটা সর্বোচ্চ শিখর থেকে আজকে কিভাবে এমন একটা পজিশনে আসলো যে একদম আমরা সবই হারিয়ে ফেললাম। যে আমরা সেই ক্রপসটাও হারিয়ে ফেললাম। আমরা সেই ক্রাফটসটাও হারিয়ে ফেললাম। সেই দক্ষতাটা। এই হারানোর গল্পটা যদি একটু বলতেন যে এটা কিভাবে আস্তে, আস্তে ধ্বংস হলো শিল্পটা? এটা ধ্বংসটা হলো কিন্তু আমাদের হাতে না ঠিক। হ্যাঁ? আচ্ছা। আ এটা ধ্বংসটা হলো ব্রিটিশদের হাতেই। হ্যাঁ? যারা এখানে কলোনিয়াল ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা বসালো আরকি সেখানে। তো সেই সময় কিন্তু অনেক জিনিস শুরু হয়ে গেল। একটি হচ্ছে যে ১৭০০ সালের দিকে যখন এটার এত চাহিদা ছিল, তখন কিন্তু ইংল্যান্ডেও মনে করল যে বিভিন্ন যারা উইভার ছিল, হ্যাঁ? ফ্রান্স থেকে এসেছিল, তারাও কটন উইভিং করছিল। তারা বলল যে আমাদের এই কারণে আমাদের ইন্ডাস্ট্রি শেষে যাচ্ছে, রায়ট হলো। তো তখন এটার উপরে ট্যাক্স বাড়ানো হলো, অল্পতে বলি। আর দ্বিতীয়ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু এরা তো সবাই শিল্পী ছিল, মুসলিমদের যারা কারিগর ছিল, হ্যাঁ? এদেরকে তারা চাকরিজীবী করে দিল। নাম ঠিকানা দিত, মাসে বেতন দিত, বলতো যে এটা বানাতে হবে, হ্যাঁ? তো শিল্পীর ভিতরে যেই একটি আম মানে এক ধরনের মানে কাজ করে তার শিল্পের জন্যে, সেটা কিন্তু চাকরির হিসাবে কাজ করে না, হ্যাঁ, হুম, বেতনের হিসাবে। মোগলরা কিন্তু যদি খুব পছন্দ হতো মসলিনের কোনো কারিগরকে, তাকে হয়তো ওই জমিটা তার চিরদিনের জন্যে মানে কোনো খাজনা নেই দিয়ে দিত। ব্রিটিশরা তো তা করতো না। উল্টো আরও ব্রিটিশরা যেটা করেছে যে দাদন দেয়া শুরু করলো, মানে অ্যাডভান্স।
অ্যাডভান্স দিয়ে তারপরে তোমার এই অ্যাডভান্স ফেরত দিতে হবে। দেওয়ার সময় তখন বলতো যে না, এই মসলিনের ভিতরে ভুলভাল আছে, ওইটাকে কমে করতো। এরকম হয়ে গেছে যে মসলিনের অ্যাডভান্সের যে সুদ, সেটা দেখে ওরা মুফতে মসলিনটা কেনা শুরু করলো, এবং এই কারিগররা তারপরে এটা বাধ্য হয়েছে ছাড়তে হলো। কিন্তু একই সাথে আবার ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটাও হলো। হ্যাঁ, তো তখন ওরা দেখলো যে আমাদের তো মেশিন আছে, তুলো নেই, তো তুলোটা তো আনতে হবে, কিন্তু আবার কিনবে কে? তো ইন্ডিয়াতে তো এত বড় পপুলেশন যেটা মানে ব্যবহার করে কটন, তো তাহলে ওরা ওই ইন্ডিয়ার তুলোটাকে এনে মেশিনে বানিয়ে আবার ইন্ডিয়াতে বিক্রি করতো, আবার নিজেদের লোককেও ঠকাতো, নিজেদের লোককেও ওই কাপড় বানিয়ে আবার ইন্ডিয়াতে পাঠিয়ে ওইটাকে প্যাকেজিং করে ফেরত আনতো অ্যাজ মসলিন, মানে ইট ওয়াজ অ্যান ইমিটেশন। সো এই যে বিভিন্নভাবে এটার কাউন্টারফিট হলো, বিভিন্নভাবে এটার ইয়ে ট্যাক্সেশন রেজিমটা হলো, বিভিন্নভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা হলো, তার সাথে আহ, এই যে দুর্ভিক্ষ আমাদের কিন্তু আহ, দুর্ভিক্ষ আমাদের কিন্তু বেশ ঘন ঘনই হতো। মুঘলদের সময় কিন্তু গুদাম ছিল খাদ্যের, যে দুর্ভিক্ষ হলে তাহলে ওই গুদাম খুলে দিত। ইংল্যান্ড তো উল্টো, গুদাম তো দিতই না, আরও মানুষ অনেক মারা গেছে, প্রায় 1/3 অফ দ্য পপুলেশন অফ বেঙ্গল ডাইড। তখন তারা এগ্রিকালচারের দিকে চলে গেল। তো এটা যখন চাহিদাও চলে গেল বা কনভার্ট হয়ে গেল টু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এটার যখন দক্ষতাটা চলে গেল, তখন এটা প্রায় শেষ হয়ে গেল। হ্যাঁ, এই 19 শতাব্দীর মানে 1858-1890 সালের দিকে, বিকজ বাই দ্যাট টাইম দ্য প্রফিট ওয়াজ কামিং ফ্রম এলসওয়্যার, অ্যান্ড অলসো ইন্ডিয়া তখন ছাড়তে হচ্ছে ওদের আর কি। ব্রিটিশদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছেড়ে তারপরে ওই যে ব্রিটিশ রাজের নিচে চলে আসলো এই জিনিসটা। আমাদের দোষটা যেখানে বা আমাদের যেটা দুর্বলতা, সেটা হচ্ছে যে ঠিক আছে, এটা সেই হলো, কিন্তু এরপরে যে এটাকে আমরা গুরুত্ব দিয়ে এটাকে যে যে কষ্টটা করতে হয়, এটা গল্পটা উদ্ধার করতে, এটা দক্ষতাটাকে আনতে, সেই কষ্টটা হয়তো অনেকে করেনি, কারণ আমাদের এখানে এটা ওই গল্প হিসাবে একটু জানা ছিল। এবং আমরা যখন কাজ শুরু করলাম বেঙ্গল মুসলিম, তখন এরকমও প্রশ্ন ছিল আমাদের কাছে যে এটা করে কি হবে, হ্যাঁ, কয়জনে পড়বে? তা আমি সবসময় বলতাম যে এটা একটি কাপড়ের গল্প না, এটা আমাদের পরিচয়ের গল্প, যেটাকে বিশ্বে একটি ব্র্যান্ড হিসেবে পরিচিত, যেখানে সবাই এটার নাম জানে। হ্যাঁ, সেখানে আমরা আমরা হারাতে পারি এই জিনিসটাকে, কিন্তু আমার মনে হয় অবহেলার জন্য এটা হারানো উচিত না। আমাদের এটা আহ, জেনে রাখা উচিত যে এই গল্পটা আমাদের, এই বস্ত্রটা আমাদের, এটাকে আমরা চাইলে আমরা কিছু দূর ফিরিয়ে আনতে পারি এবং ফিরিয়ে এনেছি। হ্যাঁ, এবং এর থেকে যে এই সুনাম আছে, এর থেকে যে পরিচয়টা আছে, এর থেকে আমাদের যে ইতিহাসটা আরও সুন্দরভাবে গঠিত হতে পারে, এই জিনিসটা আমাদের বোঝা উচিত। এবং এটা শুধু আমাদের না, আমাদের প্রজন্মের যারা আছে তাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো এটা একটা গল্প, যেটা কাপড়ের গল্প না, এটা আমাদের পরিচয় বলো, আমাদের ইতিহাস বলো, আমাদের দক্ষতা বলো, আমাদের চাষের কথা বলো, আমাদের আহ, ইয়ে আহ, মানে এত তখন অর্থনীতি ছিল যে মুর্শিদাবাদের মতন শহর, সেই সময় মুর্শিদাবাদ বা ঢাকার মতন শহরকে বলা হতো যে মানে পুরো মুঘল বিশ্বে সবচেয়ে বড়। এবং এই মসলিন থেকেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রায় 2-3 বছরের জন্যে 75% লাভ, তাদের সব কিছু বিক্রি করে মসলিনেই শুধু 75% লাভ ছিল, যদিও এটা অল্প ছিল কিন্তু লাভ এত বেশি ছিল। তো এরকম জিনিসকে আমাদের হারানোটা ঠিক হয় না। এই সেজন্য ব্রিটিশরা শেষ করেছে, আর আমরা কিছুটা বলবো যে এটাকে সেইভাবে গুরুত্ব দিয়ে ধরে রাখিনি। এখন আরেকটা উদাহরণ আছে যে এইভাবে কিন্তু আরও জিনিসও চলে যেতে পারে। হয়তো আমাদের সুন্দরবনে বাঘ চলে যেতে পারে, হয়তো আমাদের চা চলে যেতে পারে, হয়তো আমাদের ভাষা চলে যেতে পারে, হয়তো আমাদের বাউল গান চলে যেতে পারে। তো এগুলি কি আমরা বলবো যে না, এখন রক ব্যান্ড চলে আসছে, বাউল গান বাদ দিয়ে দিই? না, তাই না? এটা তো আমাদের একটা স্বীকৃতি, এটা তো আমাদের পরিচয়, এটা তো আমাদের মানে আমাদের জীবনের একটি অংশ। তো এইভাবে যদি আমরা সব কিছুকে এরকম হারাতে থাকি, সেটা একটা দুঃখের বিষয়। কিন্তু আবার এগুলিকে আমরা ফেরতও আনতে পারি, সেটা আমাদের শক্তির বিষয়। আমি এইভাবে দেখি। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আমরা যে একটা গল্প শুনতাম যে ব্রিটিশরা সব তাঁতিদের আঙ্গুল কেটে দিছিল, ওটা কি মেটাফরিক্যালি বলা হয় আসলে? নাকি সত্যি এরকম এভিডেন্স আসলে আছে? আসলে আসলে এটা, এই প্রশ্নটা তো অনেকবার করা হয়েছে। এইটা ব্যাপার হচ্ছে কি, যে যদি
একবার একটা ইতিহাসের ডালরিম্পলের বইয়ের ভিতরে আছে যে যেখানে সে বলেছে যে কোন রাজা অন্যদিকে যে রাজাকে সে হারিয়ে ফেলেছে তার সৈন্যদের চোখ বের করে ফেলেছে। এখন সেটা কিন্তু মানে কয়েকজনে লিখেছে এটা নিয়ে, কিন্তু ঠিক পুরোপুরি যে কয়টা চোখ ওইটা লেখা হয়নি। এখন সেইভাবে যারা জিতে তারা তো লেখে না যে আমরা কি অত্যাচারটা করেছি। তো হুম, ব্রিটিশরা তো কোথাও লেখেনি যে আজকে আমি 1000টা আঙ্গুল কেটেছি। কিন্তু ডাচ একজন, আচ্ছা। হ্যাঁ, উইলিয়াম বোল্ট, সে লিখেছে তার বইয়ের ভিতরে, হ্যাঁ, যে আঙ্গুল কাটা হয়েছে। আর একটি আম, আহ, একটি জাজ, সে তার কোর্টে এই 1910 এরকম সময় একটা কেস শুনেছিল যে আঙ্গুল কাটা হয়েছে, এবং সেই কেসটা ব্রিটিশ জাজ সে শুনে বলেছে যে এটা ইনভেস্টিগেশন হতে হবে, এবং পুলিশ তারপরে রিপোর্টও করেছিল ওর উপরে, এটা নিউজ পেপারে আসছিল। তো এর মানে কিছু কিছু তথ্য এদিক সেদিক থেকে আসে। তবে ওই ডাচের যে বই, সেটাতে আবার সে বলেছে যে এটা সিল্কের, রেশমের তাঁতিদের হয়েছে। হ্যাঁ, সে হয়তো ভুল বলেছে, কিন্তু হুম, ওইটা বলাতে লোকে আবার বলে এটা রেশমের হতে পারে। আর আরেক, কারণ রেশম আমাদের এত বড় বস্ত্র ছিল না যে এটা করবে। এবং আরেক দিকে ওই যে ওই জাজের ওইটার রিপোর্টটা কিন্তু নেই, কিন্তু নিউজ পেপার রিপোর্টটা আমি দেখেছি। হ্যাঁ, এরকম এরকমও আছে সোনাগাঁওতে। একটি পুকুর আছে যেখানে বলে চারিদিকে খুব ভালো ভালো তাঁতি ছিল, আজকালও আছে। তাদের আঙ্গুল ওই ইসের ভিতরে আছে, ওই জলের ভিতরে আছে, কারণ ওখানেই ফেলা হয়েছে। তো মানুষের মুখে কিছু কিছু রিপোর্টে, এবং যেইভাবে ধ্বংস করেছিল, যে নির্মমভাবে ধ্বংস করেছিল, তাতে ইট ইজ অলমোস্ট মেটাফিজিক্যাল। হ্যাঁ, যে আঙ্গুল কাটার সমানই এই হুম, অত্যাচারটা হয়েছে। হ্যাঁ, সমানই হয়েছে। আর আসল আঙ্গুল কেটেছে কিনা এটা তো কোথাও লেখা নেই, কিন্তু ধরে নিতে পারি আমি, আমি ধরে নিই যে এর কাছাকাছি অত্যাচার নিশ্চয়ই হয়েছে। হুম। হ্যাঁ, মানে ইনটেনশনালি আসলে এই ট্রেডটা ধ্বংস করা ইন্টেনশনালি হয়েছে। এটাকে করা হয়েছে। হ্যাঁ, ইন্টেনশনালি করা হয়েছে। ইন্টেনশনালি এটাকে ক্রাশ করা হয়েছে। ওরা খুব পরিষ্কারভাবে বুঝেছে যে এটা শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং আজকে ওরা যখন বই লেখে হায় হায় করে, তো তখন বলা উচিত যে হ্যাঁ, কিন্তু তোমাদের গল্পটাও এটা সঠিকভাবে বলো আর কি এর ভিতরে। যেরকম বিলাতে এখনও কিন্তু ইতিহাসের ভিতরে ওরা কিন্তু বলে না যে ওরা যে দুনিয়াতে কত জায়গায় যে রাজত্ব করেছে। ওরা ভালো দিকটা বলে, রাজত্ব করে ইংরেজি শিখিয়েছি, এটা করেছি, সেটা করেছি। আমি এটা বলবো না যে সেটা ভুল, শিখিয়েছি। কিন্তু সেই ইংরেজি শিখতে গিয়ে তার জন্য কত অত্যাচার হয়েছে, কত কিছু হয়েছে। হ্যাঁ, সেই নীল চাষ কীভাবে হয়েছে, এসব গল্প তো ওরা বলবে না, আমাদের বলতে হবে। হুম, 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 তো এটাই আমরা যারা আমাদের যে ভাগ্য আছে, যারা সুযোগ পাই গল্পগুলো পড়ার, গল্পগুলো বলার, আমার মনে হয় তাদের উপরে একটা হালকা দায়িত্ব থেকে যায় যে এই জিনিসটাকে আমরা যেন আমাদের ভাষায় বলি। হ্যাঁ, আর আমাদের গৌরব, আমাদের ভুলগুলি আমরাই বলবো, আমাদের ভালোটাও আমরাই বলবো, হুম। এটা যতটুকু সম্ভব। মসলিনের যে রিভাইভালটা এখন যে এফোর্ট গুলা চলছে এবং আপনার মোটিভেশনটা এটার পেছনে আপনি কিভাবে ইনভলভড হলেন এবং বর্তমানে কি অবস্থায় আছে? মানে ফুটিকার্পাস যে ক্রপসটা ওটা কি জেনেটিক্যালি রিভাইভ করা সম্ভব হইছে একদমই বা কাছাকাছি কিছু? বা পুরা হ্যাঁ, সিচুয়েশনটা এখন কেমন? আমার এটা হলো কি যে আমি তো চাকরি করতাম। আমার এসব জিনিসের সম্বন্ধে কিছুই জানা ছিল না। কিন্তু আমার সবসময় একটি আগ্রহ ছিল, হয়তো কিছুটা তোমার মতনও হতে পারে। আগ্রহ ছিল যে আমার আ যা আমি কাজ করি, আমি যেই ইঞ্জিনিয়ারিং পড়েছি বা যেই ধরনের আমি কাজ করেছি কোম্পানিতে, তার বাইরেও আমি সবসময় ইন্টারেস্ট রাখতাম। হ্যাঁ? সংস্কৃতি বা আ বইয়ে বা ইতিহাসে এগুলি একটা ইন্টারেস্ট ছিল। তো যাই হোক, অনেক বছর চাকরি করলাম, আম ভালো করলাম। দেশে করলাম ২৫ বছর, বিদেশে করলাম প্রায় আ ১৫ বছরের মতন এরকম আরকি, হ্যাঁ। তো মোটামুটি ৩৫ বছরের মতন করে তারপরে আমি বিলাতে ভাবলাম যে আমি এখন ছেড়ে দিতে চাই চাকরি, আর্লি রিটায়ারমেন্ট নিয়ে। আমি খুব ক্লিয়ার না, কিন্তু আমি তখন ভাবলাম যে যেটাই আমার ইন্টারেস্ট লাগবে সেটা আমি করব। তো আমার অসুবিধা হয়নি। আমি দৃকের যে প্রতিষ্ঠান একটা আছে ঢাকাতে, সেটা সিইও হিসেবে জয়েন করলাম। তারা খুব সুন্দর কাজ করে, বই পুস্তকের কাজ করে, ছবির কাজ করে।
ওইটাতে আমি শিখলাম। কিন্তু তখনই আমাকে একজনে বলল যে, "আমাদেরকে একটু সাহায্য করেন। আমরা বিলাতে থাকি, আপনিও থাকেন। আমরা মসলিন নিয়ে কিছু কাজ করেছি।" তো ওদের কাজটা খুব সামান্য ছিল, কিন্তু প্রথম তারা করেছিল। সামান্য ছিল যে ওরা তুলোটা বা কাপড়টা বা গল্পটাও ঠিক পুরোপুরি ওরকম করেনি। কিন্তু ওদের সাথে কথা বলে আমার মনে হলো যে এখানে আরেকটু দেখি। ওই দেখতে গিয়ে আমি তারপরে দেশে এই নদীতে এই নৌকা করে তারপরে এই তাঁতিদের সাথে যত বই জোগাড় করতে পারলাম, প্রায় ১০০টার মতন বই পড়ে, হ্যাঁ, তারপরে বিভিন্ন জায়গায় গিয়ে যত জায়গায়, হ্যাঁ, যেতে পেরেছি, তাঁতিদের বাসায় ঘুমানো, এগুলি সব শুরু করে প্রায় বছর দেড়েক, বেশি দিন না, বছর দেড়েক করার পরে আমার মনে হলো যে এটা তো বাংলাদেশে, আমার দুঃখ লাগছে যে আমাদের গল্পটা বাইরে যায় না। হ্যাঁ, আমরা বাংলায় বলি, বাংলায় তো সবাই বুঝতে পারবে না, ইন্টারন্যাশনাল তো এটা হয় না। আর আমার বাংলা তেমন সুন্দরও না, ভালোও না। আমি ইংরেজি থেকে একটু বই লিখিনি, কিন্তু একটু লিখতে পারবো। সেই হিসাবে এই যে বই যেটা আহ, এটা করলাম, এটা তো আমার মনে হয় তোমার কাছেও কপি আছে, না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। চমৎকার। হ্যাঁ, তো এটা একটা করলাম। তারপরে আবার শিশুদের জন্যে ওই বইটাকে একটা কমিক করলাম। হুম, ইন দ্য ল্যান্ড অফ মাসলিন। এটা আর কি আমাদের যারা কমিক পড়ার বয়সের যারা আছে, হ্যাঁ, তাদের জন্যে, যে এটা পুরোটা ছবি আকারে, ২৬ পাতার। কারণ আমাদের বাচ্চারা রবিনহুড পড়ে, সিন্ড্রেলা পড়ে, কিন্তু এটা বাংলায়, হ্যাঁ, তারা বাহ! এই গল্পটা জানবে না। আর আমাদের, মানে আমার মতন বুড়ো মানুষের তো এখন শিখে লাভ নেই। আমাদের পরের যারা, তাদের ইন্টারেস্ট কীভাবে করতে পারি, এটা স্কুলে আমি দিই। হ্যাঁ, এই হয়তো ৫ টাকা ১০ টাকা এরকম দিই, যে যেন ওরা এটাকে একটু ভালোভাবে রাখে সেজন্য। কিন্তু ওই পুরো গল্পটা এর ভিতরে কমিক হিসেবে আছে, ছবি বানিয়েছি, লেকচার তো দিই, হ্যাঁ, যখন সুযোগ হয়। আর আমরা বুননটা করি। এখন বুনন করার সময় আমার কাছে অনেকবার প্রশ্ন আসছে, কিন্তু গাছটা দেখতে কেমন? নাহলে আমার এটা কোনো সময় ইন্টারেস্ট ছিল না, যে ইন্টারেস্ট বা আমার ক্ষমতাও ছিল না যে এটার ভিতরে আমি ঢুকবো। এটা তো বটানির ব্যাপার, এটা তো ক্রাফটের ব্যাপার। তারপরে আমরা অনেক খুঁজে গাছ, বিভিন্ন স্যাম্পল নিয়ে এই বিলাতেই টেস্ট করে, ডিএনএ টেস্ট, এটা অনেক বড় গল্প, ১.৫-২ বছরের করে আমরা একটা পেলাম যেটা ৭০ ভাগ মিল পায়। হুম, সেটাকে দিয়ে আমরা তারপরে এই সুতো বানানো ইন্ডিয়াতে যাই, ওইটা করি। তারপরে আবার তাঁতিদের কাছে গেছি, তাঁতিরা তখন বানাতো ৬০ কাউন্টের। ওদেরকে যখন বললাম ৩০০ কাউন্টের বানাতে হবে, ও মাথা ঘুরে গেল। হ্যাঁ, আমরা প্রায় ১০০ জনের সাথে যোগাযোগ করলাম। শেষমেশ ৫ জন টিকলো, আর ৫ জন থেকে একজনই ভালো পারলো, যাকে নিয়ে আমরা এখন কাজ করি। তো আমরা এই ৪০০ কাউন্টের যেগুলো বানাই, সেগুলি হচ্ছে সব মিউজিয়াম পিস। হ্যাঁ, যে আমাদের আগে এগুলি বানানো হয়েছে, রাখা আছে দিল্লি মিউজিয়ামে, কারো প্রাইভেট কালেকশনে, ভিক্টোরিয়ান অ্যালবার্টে, হ্যাঁ, বিভিন্ন জায়গায়। সেগুলিকে কপি করি, যে ওগুলি সবচেয়ে কঠিন। হ্যাঁ, ওগুলিকে আমাদের বানাতে হবে, দেখাতে হবে। কয়েকটা বিক্রি হয়, কিছু আমরা রেখে দিই। হ্যাঁ, বেশি হয় না বছরে। হ্যাঁ, এক একটা বানাতে হয়তো ৪ মাস এরকম চলে যায়। হ্যাঁ, এগুলি হচ্ছে শুধু, মানে আমাকে যখন একজনে জিজ্ঞেস করলো, মানে খুব উঁচু পদের সরকারি চেয়ারম্যানই জিজ্ঞেস করলো যে, আপনি এটা করে কি হবে? এগুলি তো হারিয়ে যাবে। তাই আমি বললাম যে, এই বাসমতি যেরকম আমরা সবচেয়ে উঁচু চাল, সেটাকে তো এখনও ধরে রেখেছি, ঈদের দিন খাই না হয়, হ্যাঁ, রোজ না খেলে হ্যাঁ, খাইতো না, কিন্তু ঈদের দিন তো খাওয়া হয়। তো এরকম আর কি একটা জিনিস, এটাকে যদি আমরা বাসমতিটাকে হারিয়ে ফেলি, তাহলে তো সবগুলিই হয়ে যায় আর কি আতপ চাল, তো তার উপরে হ্যাঁ, তো হ্যাঁ। কিছু থাকে না। তো সেরকম মসলিনটা থাকুক না, এর কোনো কষ্ট তো নেই যদি আমরা অল্প করেও করতে পারি। তো এটা উদাহরণ হিসাবে আমরা করছি, বানাচ্ছি। এখন সরকারও আহ, কয়েক বছর আগে ২০১৮-তে আমাদের সব তথ্য ছিল, সরকারও শুরু করেছিল তখন, আগের সরকার শুরু করেছিল তাদের সুনামের জন্যে। হ্যাঁ, তাদের প্রজেক্ট তারা নারায়ণগঞ্জে একটা শুরু করেছিল। হ্যাঁ, তারাও বলেছে যে আমরা কিছু গাছ করেছি, আমরা কিছু মানে বড় করে আমরা ফান্ডিং পেয়ে তারপরে একটা কাজ শুরু করেছি। তারাও বলেছে ওই জিনিসটা। তো আমার কথা হচ্ছে যে, যদি বলে তো ভালো কথা, যদি সঠিক হয়ে থাকে ভালো কথা। এটা ওই এর আগের সরকার, মানে তখন আহ, তারা আর কি এগুলি সব জিনিসগুলিকে, হ্যাঁ, তারপরে শাড়ি বানিয়ে তারপরে প্রধানমন্ত্রীকে দিল, আর এসব সব করলো। যদি করে থাকে ভালো কথা। যদি আসল জিনিস মসলিনের গল্পটা আরও শক্তিশালী হয়, তাহলে তো ভালো কথা, যদি অন্যরাও আসে এর ভিতরে। কারণ প্রথমবার ইংরেজরা আমাদেরকে না হয় ধ্বংস করলো, এখন তো আর আমরা সেই উদাহরণ দিতে পারি না, এখন তো আর সেই এক্সকিউজ নেই, না, যে
ইংরেজরা শেষ করলো। এখন যদি শেষ হয় আমাদের হাতেই শেষ হবে। আর যদি শক্তিশালী হয় তাহলে আমাদের হাতেই হবে। সেটাই। থ্যাংক ইউ ভাইয়া। ধন্যবাদ তাহলে। অনেকক্ষণ সময় দিলেন আমাকে। থ্যাংক ইউ সো মাচ। ইউর ওয়েলকাম। আর ইফ দেয়ার ইজ এই এনিথিং এলস তোমার জানার তাহলে আমাকে বলো। হ্যাঁ, আর এডিট করার পরে আই হোপ মানে হ্যাঁ, অবশ্যই তোমার আপনাকে লোকজন এটা না বলে যে সময় নষ্ট করলাম।